অনিমার ফেস রিয়াকশন দেখে আদ্রিয়ানের খুব হাসি পাচ্ছে। মেয়েটা ওর মজাও বোঝে না। হাসিটা চেপে রেখে অনিমাকে বলল, কি হলো বলো? ভালো হবে না? অনিমা বিরক্ত হয়ে বলল, মাথা খারাপ হয়ে গেছে আপনার? লিভ ইন রিলেশনশিপ এর মানে বোঝেন? আদ্রিয়ান অনিমার আরেকটু কাছে গিয়ে বলল, না বোঝার কি আছে? দুজন পরস্পর বিপরীত লিঙ্গের মানুষ যদি বিয়ে না করেই স্বামী স্ত্রীর মতো লাইফ লিড করে তাহলেই তাকে লিভ ইন রিলেশনশিপ বলে, রাইট? তুমি যখন বিয়ে করবেই না তখন এটাই বেটার অপশন না? অনিমা বিরক্ত হয়ে চোখ সরিয়ে নিয়ে বলল, লোকে ঠিকই বলে সেলিব্রিটিদের ক্যারেক্টার এরকমই হয়, সবগুলো অসভ্য। আদ্রিয়ান অনিমার একদম কাছে গিয়ে বলল, আমি কতটা অসভ্য সেটা সময় এলে বুঝিয়ে দেব। আপাতত কথাটা তুলে রাখলাম। অনিমার পেছানোর আর ন্যূনতম জায়গাও নেই, তাই একটু ইতস্তত করে বলল, একটু দূরে সরে বসুন প্লিজ। আদ্রিয়ান বুঝতে পেরেও অনিমাকে জ্বালাতে বলল, কেন? আমার আনিজি লাগছে। আদ্রিয়ান মুচকি হেসে সরে এলো অনিমার কাছ থেকে, তারপর ফোন স্ক্রুল করতে লাগলো। অনিমা মুখের ওপরে পড়া চুলগুলো কানে গুজে একটু সংকোচ নিয়ে বলল, এভাবে হাফ অ্যাডাম হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? আদ্রিয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমার ইচ্ছে। অনিমা বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে বসে রইল। কিছু একটা মনে হতেই ও চমকে গিয়ে বলল, আচ্ছা এটা আপনার অ্যাপার্টমেন্ট? আদ্রিয়ান ফোন টিপতে টিপতেই বলল, না, এটার মালিক আমাকে ফ্রি সার্ভিস দিচ্ছে। অনিমা একটা মুখ ভেঙচি দিল। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার স্কুটি কোথায়? বিক্রি করে দিয়েছি। আসলে পকেটে টাকা নেই। ওটা বেচে যা পেয়েছি সেটা দিয়ে মাসখানেক চলে যাবে। অনিমা এবার খুব বিরক্ত হয়ে বলল, আপনি কি সোজাভাবে কথা বলতে পারেন না? আদ্রিয়ান এবার মোবাইল থেকে চোখ সরিয়ে বলল, আমার কি দোষ? তুমি প্রশ্নগুলোই এমন করো। এবার এসব আউলফাউল প্রশ্ন করা বন্ধ করে এক্সাক্টলি কি জানতে চাইছো বলো? অনিমা এবার মাথা নিচু করে হাত কচলাতে কচলাতে বলল, আচ্ছা কাল রাতে আপনি কোথায় ঘুমিয়েছেন? আদ্রিয়ান এবার ফোনটা রেখে হেসে বলল, ওহ তাহলে এটাই ম্যাডামের মূল প্রশ্ন? অনিমা মাথা নিচু করে আছে আদ্রিয়ান হেসে দিয়ে বলল, আমি আমার বেড ছাড়া কোথায় ঘুমোবো? অনিমা একটা শুকনো ঢোক গিলে বলল, মানে আপনি আমার পাশে শুয়েছেন? আদ্রিয়ান ভ্রু কিঞ্চিত উঁচু করে মুচকি হেসে অনিমার দিকে তাকালো, অর্থাৎ হ্যাঁ তো। অনিমা চুপ করে আছে, আসলে কি বলবে বুঝতে পারছে না। অনিমার চেহারা দেখে আদ্রিয়ান হেসে দিয়ে বলল, আরে আমি সোফাতেই ঘুমিয়েছি, সো চিল। এটা শুনে অনিমা একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আদ্রিয়ান মুচকি হেসে আবার ফোনে মনোযোগ দিল। দুজনেই বেশ অনেকক্ষণ চুপ ছিল। হঠাৎ করেই ওর রিকের কথা মনে পড়ল। রিক তো বলেছিল আজ ওকে নিয়ে যেতে আসবে। এরপর যদি এসে ওকে না পায়, আর যদি এটা জানতে পারে যে ও আদ্রিয়ানের কাছে আছে তাহলে তাহলে তো ওরা আদ্রিয়ানকে মেরে ফেলবে। আর এইসব জেনেও অনিমা এভাবে বসে আদ্রিয়ানের সাথে স্বাভাবিকভাবে কথা বলছে। আদ্রিয়ান জানে না অনিমা আদ্রিয়ানের জন্যে কত বড় বিপদ, কিন্তু অনিমা তো জানে। তাহলে ও কি করে এই ভুলটা করছে? না, আদ্রিয়ানকে বাঁচাতে ও স্বেচ্ছায় ওই নরকে ফিরে যেতেও রাজি আছে। ওর যতই কষ্ট হোক আদ্রিয়ান তো ভালো থাকবে। অনিমা উঠে দাঁড়িয়ে বলল, আমি আমার ফ্ল্যাটে যাব। আদ্রিয়ান ফোনে চোখ রেখেই স্বাভাবিক ভঙ্গিতে বলল, যতদিন না তুমি আমাকে সবটা ক্লিয়ার করে বলছো আমি তোমাকে কোথাও যেতে দিচ্ছি না। সবটা জেনে তারপর ঠিক করব যে যেতে দেব নাকি নিজের কাছে আটকে রাখব। অনিমা একটা শ্বাস নিয়ে নিজেকে শক্ত করার চেষ্টা করল। আদ্রিয়ানের ভালোর জন্যেই এখন ওকে আদ্রিয়ানের সাথে রুড হতেই হবে। অনিমা আদ্রিয়ানের দিকে রেগে তাকিয়ে চেঁচিয়ে বলল, কি পেয়েছেন কি আপনি? হ্যাঁ, যা ইচ্ছে হবে তাই করবেন? কোন অধিকারে এতটা জোর খাটাচ্ছেন আমার ওপর? কে হন আপনি আমার যে আপনাকে সবটা বলতে হবে? আমার যা ইচ্ছে হবে আমি করব, যেখানে ইচ্ছে হবে সেখানে যাব। এসব নিয়ে কথা বলারা। এটুকু বলে আদ্রিয়ানের দিকে তাকিয়ে আঁতকে উঠল অনিমা। আদ্রিয়ানের চোখ লালচে হয়ে গেছে, হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে, হাতের রগগুলো ফুলে উঠেছে। অনিমা বেশ ভয় পেয়ে গেলেও সেই ভয়কে পাত্তা না দিয়ে নিজেকে স্বাভাবিক রেখে বলল,
সো আমার বিষয়ে নাক গলানোটা বন্ধ করুন। আর নেক্সট টাইম আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবেন না, আপনার কোনো অধিকার নেই এসব করার। এটুকু বলে অনিমা চলে যেতে নিলেই আদ্রিয়ান একটানে ওকে নিজের কাছে নিয়ে এলো। এরপর দাঁতে দাঁতে চেপে বলল, তাহলে কার অধিকার আছে ওই রিক চৌধুরীর? অনিমা চমকে গেল আদ্রিয়ানের কথায়। কালকে তো শুধু আদ্রিয়ান রিকের গলার আওয়াজ শুনেছে, অদ্ভুতভাবে কোনো প্রশ্নও করেনি ওকে। কিন্তু নাম কি করে জানল? অনিমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে আদ্রিয়ান বলল, কি ভাবছো? আমি কি করে জানলাম তাই তো? অনিমা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান অনিমাকে আরেকটু নিজের দিকে টেনে নিয়ে বলল, আমার নজর থেকে কিচ্ছু এড়ায় না। সেদিন রাতে ও এসছিল না তোমার ফ্ল্যাটে? অনিমা নিচের দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ান শক্ত কণ্ঠে বলল, কি সম্পর্ক ওর সাথে তোমার? ওসব কথা কেন বলছিল তোমাকে? অনিমা কিছু না বলে ছলছলে চোখে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান ধমকি দিয়ে বলল, বলো, কেন আসে ও তোমার কাছে? অনিমা নিজেকে সামলে আদ্রিয়ানের চোখে চোখ রেখে চড়া গলায় বলল, বললাম না এসব আমার পার্সোনাল ব্যাপার। আপনাকে বলতে বাধ্য নই আমি। আপনার সাথে আমার কোনো সম্পর্কই সম্ভব নয়। আমাদের দুজনের লাইফস্টাইল, স্ট্যাটাস সব আলাদা। সো স্টে অ্যাওয়ে ফ্রম মি এন্ড লেট মি গো প্লিজ। অনিমার কথায় আদ্রিয়ানের রাগ আরও বেড়ে গেল। অনিমার দুই বাহু চেপে ধরে বলল, তাহলে প্রথমেই কেন দূরে সরিয়ে দেওনি? কেন এসছিলে এত কাছে? কেন বন্ধুত্ব করছিলে আমার সাথে? তখন এসব মনে ছিল না? অনিমা নিজের চোখের জল আটকানোর চেষ্টা করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, না ছিল না, কিছু সময়ের জন্যে আবেগে ভেসে গেছিলাম, বাস্তবতা বুঝতে পারিনি। আদ্রিয়ান রাগে আগুন হয়ে বলল, ও তা এখন তোমাকে বাস্তবতা কে বোঝালো? রিক চৌধুরী? অনিমা আদ্রিয়ানকে নিজের থেকে সরিয়ে দিয়ে বলল, হ্যাঁ উনিই বুঝিয়েছেন। আমার আসল জায়গা কি সেটা উনিই দেখিয়ে দিয়েছেন আমাকে। এটুকু বলে অনিমা চলে যেতে নিলেই আদ্রিয়ান অনিমার হাত ধরে একটানে বেডে ফেলে দিল। অনিমা অবাক হয়ে তাকাতেই আদ্রিয়ান অনিমার কাছে এসে ওর গালে হাত রেখে বলল, এবার আমি তোমাকে তোমার আসল জায়গা দেখাবো। এটুকু বলে উঠে গিয়ে ড্রয়ার থেকে দড়ি বের করে নিয়ে এলো আদ্রিয়ান। অনিমা আদ্রিয়ানের চোখ মুখ দেখেই ভয়ে একটু পিছিয়ে গেল। আদ্রিয়ান অনিমার কাছে যেতেই অনিমা বলল, আদ্রিয়ান আপ। আর কিছু বলার আগেই আদ্রিয়ান অনিমার হাত পা বেঁধে দিল। অনিমা রেগে গিয়ে বলল, কেন করছেন এরকম? কি চান আপনি? আদ্রিয়ান কঠিন গলায় বলল, তোমাকে উত্তর দিতে বাধ্য নই আমি। তোমার যেটা ইচ্ছে হয়েছে করেছো, এবার আমার যেটা ইচ্ছে হবে সেটাই করব। অনিমা এবার আর কান্নাটা আটকে রাখতে পারল না। অনিমা কেঁদে দিয়ে বলল, প্লিজ আমার কথাটা শুনুন। আদ্রিয়ান অনিমার আর কোনো কথা না শুনে রুমাল দিয়ে ওর মুখও বেঁধে দিল। অনিমা করুণ চোখে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ানেরও খারাপ লাগছে অনিমাকে এভাবে দেখে, কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে রুম লক করে হনহনিয়ে চলে গেল ওখান থেকে। কি ভাবছে কি মেয়েটা? ও মুখে যা বলে সেটাই মেনে নেবে? আদ্রিয়ান তো অনিমার চোখ দেখেই ওর মনের কথা পড়তে পারে। ও জানে অনিমা যা বলছে সব বাধ্য হয়ে বলছে। সবার ভালোর জন্যে অনিমা নিজে ওই বিপদে নিজেকে জড়াতে চাইলেও আদ্রিয়ান অনিমাকে ওই বিপদে ছেড়ে দিতে পারবে না। এতে যদি ওকে নিজের কাছে আটকে রাখতে হয় তো ও সেটাই করবে। আর অনিমা ওভাবেই খাটে বসে চোখের জল ফেলে যাচ্ছে। আদ্রিয়ান তো কিছুতেই বুঝতে চাইছে না, কি করে আদ্রিয়ানকে বাঁচাবে ও? কি করে? রিকের নিজের রুমে এসে সবকিছু ভাঙচুর করে চলেছে। রাগে সবকিছু ভেঙে গুঁড়িয়ে দিতে ইচ্ছে করছে ওর। কাল রাত থেকেই অনিমার ফোন বন্ধ পেয়ে এমনিতেই মাথা গরম ছিল। তাই সকালেই চলে গেছিল অনিমার ফ্ল্যাটে। ওখানে গিয়ে অনিমার ফ্ল্যাটে তালা দেখে ওর রাগ আরও বেড়ে গেল। শুক্রবার নিশ্চয়ই অফিসে যায়নি তাহলে? এরপর সারাদিন অনিমাকে সারা শহরে লোক লাগিয়ে খুঁজেছে, কিন্তু কোনো খোঁজ পায়নি। মোবাইল ট্রেস করেও কোনো হদিস পায়নি। একটা লোক এসে ভয়ে ভয়ে বলল, ভাই আসবো? রিক রাগে গোজগোজ করে বলল, কাজের কথা বল। ভাই এদিকে আজ সারাদিন কোথাও দেখা যায়নি। রিক হাতের ইশারায় যেতে বললেই লোকটা চলে গেল।
রিক রাগে আগুন হয়ে একটা শোপিস ছাছাড় মেরে ভেঙে ফেলল। এতক্ষণ সন্দেহ করলেও রিক এবার নিশ্চিত যে অনিমা আদ্রিয়ানের কাছেই আছে। রিক জোরে গর্জন করে উঠল, তারপর রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কাজটা তুমি ঠিক করনি বেবি। আমার সাথে বিট্রে করার পরিণাম কতটা ভয়ঙ্কর সেটা এবার বুঝবে। আর আদ্রিয়ান আবরার জোহাইয়ের তুমি নিজেও জানো না তুমি কার সাথে পাঙ্গা নিয়েছ। এবার মরার জন্যে তৈরি হও। এসব বলে আবার ভাঙচুর শুরু করল রিক। কবির শেখ হন্তদন্ত হয়ে রিকের রুমে এসে রিককে থামিয়ে বলল, বাবাই কি করছো কি? মাথা ঠান্ডা করো। রিক কবির শেখকে ঝাড়া দিতে সরিয়ে বলল, চুপ করো মামা। তোমার জন্যেই সব হলো, সব তোমার জন্যে হয়েছে। যদি সেদিনই ওই আদ্রিয়ানকে মেরে অনিমাকে আমার কাছে নিয়ে আসতাম তাহলে এসব হতো না। আজ ওই মেয়েটা আমার কাছেই থাকতো। কবির শেখ বিচলিত হয়ে বললেন, বাবাই আমার কথা। না, আমি আর কিচ্ছু শুনতে চাই না। ওদেরকে তো আমি খুঁজে বের করবই খুব তাড়াতাড়ি। তারপর আগে ওই মেয়ের সামনেই আদ্রিয়ানকে খুন করব, তারপর ওই মেয়েকে এমন শিক্ষা দেব ও ভাবতেও পারছে না। এটুকু বলে চলে গেল রিক। কবির শেখ বাঁকা হেসে বলল, বাহ বাহ, এবার খেলা জমবে। কথায় বলে না, এক বনে দুই সিংহ থাকতে পারে না। আর যদি থাকে তো শিকারীকে কষ্ট করে দুটো সিংহ মারতে হয় না। কারণ একটা সিংহকে মারার কাজ অপর সিংহ করে দেয়। এবার এই দুই সিংহের মধ্যে কোন সিংহ মরবে সেটা তো আমার জানা নেই, তবে যেই মরুক লাভ তো আমারই। তাই আমি এখন এই খেলায় হাত লাগাবো না, যেমন চলছে চলতে থাক। সময় এলে দেখা যাবে। সন্ধ্যায় আদ্রিয়ান রুমে এসে দেখল অনিমা উপুর হয়ে ঘুমিয়ে আছে। 12টার দিকে এসে খাইয়ে দিয়ে গেছিল, আর কিছুই খায়নি মেয়েটা এখনো। আদ্রিয়ান সার্ভেন্টকে খাবার আনতে বলে অনিমার কাছে এসে বসল। উপুর হয়ে শুয়ে থাকায় চুলগুলো মুখের ওপর পড়ে আছে। আদ্রিয়ান আলতো হাতে চুলগুলো সরিয়ে দিল। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আদ্রিয়ানের অনিমাকে এভাবে দেখতে ভালো লাগছে না। অনিমাকে কষ্ট দিতে চাইছে না ও, কিন্তু ও নিরুপায়। খাবার আসতেই অনিমার মাথায় হাত বুলিয়ে আলতো গলায় ডাকলো আদ্রিয়ান। আদ্রিয়ানের ডাকে চোখ খুলে তাকালো অনিমা। হাত পা মুখ সব বাঁধা, তাই উঠে বসতে কষ্ট হচ্ছে। আদ্রিয়ান নিজেই বসিয়ে দিল ওকে। অনিমা চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ান অনিমার মুখ থেকে কাপড়টা নিচে নামিয়ে দিল। তারপর খাবারটা ওর দিকে বাড়িয়ে দিল। অনিমা কোনো টু শব্দ না করে চুপচাপ খেয়ে নিল। অনিমার এই নীরবতাও আদ্রিয়ানের বুকে ছুরি আঘাত করছে। আদ্রিয়ান অনিমাকে খাইয়ে দিয়ে প্লেট রেখে এসে দেখে অনিমা উপর হয়ে শুয়ে আবার কাঁদছে। আদ্রিয়ান অনিমার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে বলল, এভাবে কেঁদো না প্লিজ। প্রবলেমটা কোথায় বলবে তো? অনিমা কষ্ট করে উঠে বসে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি কেন বুঝছেন না আমায় যেতে হবে? আদ্রিয়ান অনিমার কাছে যেয়ে বলল, কেন? আমার কাছে থাকতে সমস্যা কোথায় তোমার? অনিমা চোখ বন্ধ করে একটা শ্বাস নিল। কি করে বলবে আদ্রিয়ানকে ও? আদ্রিয়ান তো কিছু বুঝতেই চাইছে না। অনিমাকে চুপ থাকতে দেখে আদ্রিয়ান ওকে নিজের সাথে মিশিয়ে ধরে বলল, কিসের শাস্তি দিচ্ছ আমাকে? কেন এমন করছো? কেন কেন পোড়াচ্ছ এভাবে? আমার দোষটা কোথায়? অনিমা এবার শব্দ কর কেঁদে দিল। ওকে এভাবে কাঁদতে দেখে আদ্রিয়ানের বুক ছ্যাঁতো করে উঠল। ও কিছু বলবে তার আগেই অনিমা বলল, প্লিজ বোঝার চেষ্টা করুন প্লিজ। বুঝতেই তো চাইছি, বলো কি হয়েছে? আমি ঠিক নই আপনার জন্যে। ইনফ্যাক্ট আমি কারো জন্যেই ঠিক নই। কারণ আমি অশুভ, অভিশাপ আমি একটা। আমি যার জীবনে যাব তার জীবনটাই শেষ হয়ে যাবে, অভিশপ্ত হয়ে যাবে। প্লিজ আমাকে ছেড়ে দিন। অনেক কিছু হারিয়েছি আমি, আর হারানোর ক্ষমতা নেই আমার মধ্যে, প্লিজ। কথাটা শেষ করে আবারও কাঁদতে লাগলো ও। আদ্রিয়ান আলতো হাতে অনিমা চোখ মুছে দিয়ে বলল, তুমি যদি অশুভ, অভিশাপ হও তো শুভ আর আশীর্বাদ বলে কোনো শব্দই নেই পৃথিবীতে। আর যদি হও তাহলে তোমার কারণে সব অশুভ জিনিসও আমার কাছে শুভ। তোমার কারণে পাওয়া সব অভিশাপকেও আশীর্বাদে পরিণত করে নেব আমি। কিন্তু তুমি না থাকলে তো সবকিছুই আমার কাছে অশুভ, সব দোয়া অভিশাপ। তাই যে কোনো পরিস্থিতিতেই আই জাস্ট ওয়ান্ট ইউ হিয়ার। কেন? কেন চান আপনি আমাকে? কিসের এত প্রয়োজন আমাকে?
আদ্রিয়ান অনিমাকে একদম নিজের কাছে টেনে নিল। ওদের মধ্যে কেবল 1 ইঞ্চির দূরত্ব আছে। আদ্রিয়ান একটা শ্বাস নিয়ে বলল, বিকজ আই লাভ ইউ। হ্যাঁ, ভালোবাসি আমি তোমাকে। নিজের সবটা দিয়ে ভালোবাসি। আমার নিঃশ্বাস তুমি, আমার অস্তিত্ব, আমার হৃদস্পন্দন সব তুমি। আর সেই ভালোবাসার জোরেই বলছি তোমাকে সব বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব আজ থেকে আমার। আর সেটা তুমি চাইলেও আর না চাইলেও। আর আমিই তোমার ভাগ্য। তোমার ইচ্ছে না থাকলেও সেই ভাগ্যকে তোমায় মেনে নিতে হবে। তোমাকে আমার সাথেই থাকতে হবে। কারণ আমি তোমাকে ভালোবাসি। অনিমা স্তব্ধ হয়ে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। এটা প্রপোজ ছিল? ওর তো ভিলনদের থ্রেট মনে হলো। ফিল্মে, সিরিয়ালে, রিয়েল লাইফে কতজনকে লাভ কনফেশন করতে দেখেছে, কিন্তু এভাবে হাত পা বেঁধে হুমকি স্টাইলে কাউকে লাভ কনফেশন করতে এই প্রথম দেখল। ওর জীবনটাই শুধু অদ্ভুত না, ওর জীবনে যেসব মানুষ আসে তারাও অদ্ভুত, একটু বেশিই অদ্ভুত। আদ্রিয়ানের ওই ভালোবাসি শব্দটা শোনার সাথে সাথেই অনিমা হ্যাং হয়ে গেছে। যদি সবকিছু স্বাভাবিক হতো তাহলে হয়তো সবচেয়ে বেশি খুশিও হতো। কিন্তু ওর কপালে ভালো কিছু থাকতেই পারে না। ওর কপালটাই এরকম, ভালোবাসাটা ওর জন্যে লেখা নেই। অনিমাকে চুপ থাকতে দেখে আদ্রিয়ান অনিমার কপালের চুল সরিয়ে দিয়ে বলল, তোমার উত্তর জানতে চাই না আমি। শুধু আমার মনের কথাটা তোমাকে জানিয়ে দিলাম। অনিমা ভ্রু কুঁচকে তাকালো আদ্রিয়ানের দিকে। অনিমার উত্তর যে আদ্রিয়ান জানতে চায় না সেটা তো ওর প্রপোজের স্টাইল দেখেই বুঝে গেছে। নতুন করে বলার কি আছে? আদ্রিয়ান অনিমার কপালের কপাল ঠেকিয়ে বলল, ভালোবাসি তোমাকে, আর আমি জানি যে তুমিও বাসো। কিন্তু সেটা বুঝতে পারছো না বা বুঝতে চাইছো না। অথবা জেনে বুঝেও স্বীকার করছো না। কিন্তু আমার কাছে এটা ম্যাটার করে না যে তুমি আমাকে ভালোবাসো কিনা। আমার কাছে এটাই গুরুত্বপূর্ণ যে আমি তোমাকে ভালোবাসি। আমাদের জন্যে আমার একা ভালোবাসাটাই যথেষ্ট। অনিমা একদৃষ্টিতে আদ্রিয়ানের দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ানের কথাগুলো ওকে ঘোরের মধ্যে ফেলে দিচ্ছে। আদ্রিয়ানও অনিমার চোখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই অনিমার হুঁশ এলো। ও আদ্রিয়ানের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আমি ভালোবাসি না আপনাকে। ছাড়ুন আমায়। আদ্রিয়ান অনিমাকে আরো কাছে টেনে নাকে নাক ঘষে দিয়ে বলল, যত যাই বলো ভালো তো তুমি আমাকেই বাসবে জান পাখি। জান পাখি শব্দটা শুনে অনিমার বুকের ভেতরে কেমন ধক উঠল। কেন জানি না এক অদ্ভুত ভালোলাগা ছুঁয়ে গেল ওর মনকে। চোখ নিয়ে ওর অজান্তেই পানি গড়িয়ে পড়ল। কিন্তু এই ভালোলাগা ওর জন্যে না। অনিমা নিজেকে স্বাভাবিক করে বলল, আমাকে যেতে হবে, কাল আমার অফিস আছে। আদ্রিয়ান অনিমাকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে বসে বলল, যেতে হবে না, কয়েকদিনের জন্যে তোমার ছুটি। আদ্রিয়ানের কথা শুনে অনিমা চরম অবাক হয়ে বলল, মানে কি? অফিসটা কি আমার জামাইয়ের যে? আমি চাইলেই আমায় ছুটি দিয়ে দেবে? আদ্রিয়ান অনিমার নাক টিপে দিয়ে বলল, বড্ড বেশি কথা বলো তুমি, এখন চুপচাপ শুয়ে পড়ো। এসব তোমাকে জানতে হবে না। দেখুন আপনি কিন্তু। আদ্রিয়ান অনিমার ঠোঁটে আঙুল দিয়ে বলল, স্যার একটা কথাও না। আমি বাঁধন খুলে দিচ্ছি, চুপচাপ শুয়ে পড়ো, একটুও ছটফট করবে না। তাহলে কিন্তু আবার বেঁধে দেব। এটুকু বলে আদ্রিয়ান অনিমার হাত পা খুলে দিয়ে বলল, শুয়ে পড়ো। একটাও কথা না ওকে? অনিমা কিছু না বলে শুয়ে পড়ল, কারণ ও জানে এখন কিছু বললে বা করলে আদ্রিয়ান আবার ওর হাত পা মুখ বেঁধে রেখে দেবে। আদ্রিয়ান মুচকি হেসে সোফায় গিয়ে শুয়ে পড়ল। আদ্রিয়ান হাত ভাঁজ করে মুচকি হাসতে হাসতে অনিমাকে দেখে যাচ্ছে। অনিমা আদ্রিয়ানকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে উল্টো ঘুরে শুয়ে পড়ল। সেটা দেখে আদ্রিয়ান ভ্রু কুঁচকে ফেলল। তারপর কিছু একটা ভেবে মুচকি হেসে বলল, 1 মিনিটের মধ্যে যদি এদিকে না ঘোরা হয়, তাহলে কিন্তু আমি বেডে চলে আসব। আই থিংক কেউ সেটা পছন্দ করবে না। অনিমা চোখ বড় বড় হয়ে গেল। বুঝতে পারল যে ওকেই বলছে, বেডে আসবে মানে কি? সত্যিই চলে আসবে নাকি? অনিমা এসব ভাবতে ভাবতেই আদ্রিয়ান বলল, আর 30 সেকেন্ড দেখব আমি। অনিমা জানে এই ছেলের বিশ্বাস নেই সত্যিই চলে আসতে পারে। তাই তাড়াতাড়ি আদ্রিয়ানের দিকে ঘুরল, কিন্তু চোখ বন্ধ করে রাখল যাতে ওকে দেখতে না হয়।
আদ্রিয়ান হালকা হেসে আবারও ওর জানপাখিকে দেখায় মনোযোগ দিল। অনিমা মাঝে মাঝে এক চোখ খুলে তাকায় আর আদ্রিয়ানকে দেখে সাথে সাথেই চোখ বন্ধ করে নেয়, কারণ প্রতিবারই আদ্রিয়ানকে তাকিয়ে থাকতে দেখে। এরক কয়েকবারই হলো অনিমার এসব বাচ্চা বাচ্চা কাণ্ডে হেসে দেয় আদ্রিয়ান। এভাবেই দুষ্টুমি করতে করতে আস্তে আস্তে দুজনেই ঘুমিয়ে পড়ে। বেডের খাটে হেলান দিয়ে মনমরা হয়ে বসে আছে অরুমিতা। অনিমাকে কাল থেকে ফোনে পাচ্ছে না, ফ্ল্যাটেও নেই, কোথায় গেল মেয়েটা? রিক নিয়ে যায়নি তো? এসব চিন্তায় তীব্র অরুমিতা দুজনেরই মাথা খারাপ হয়ে আছে। হঠাৎ ফোন বেজে উঠতেই অরুমিতা তাকিয়ে দেখে আশিসের ফোন। ওর মন ভালো নেই তাই রিসিভ করে বলল, কি বলবেন বলুন। আশিস জানে অরুমিতার মন খারাপ, তাই ওর মাইন্ড ফ্রেশ করতে মজা করে বলল, আরে এটা কোনো কথা হলো? কোথায়? আমি ভাবলাম কোথায় আজ সারারাত দুজন প্রেমালাপ করব, তুমি এভাবে বলছো? কত আনরোমান্টিক তুমি। এতে অরুমিতার মুড ভালো হওয়ার পরিবর্তে আরো চটে গেল। অরুমিতা রেগে বলল, আপনি এসব ফাউল কথা বলতে আমাকে ফোন করেছেন? আরে এগুলোই তো কাজের কথা। আমি কোথায় ভাবলাম। অরুমিতা এবার চরম রেগে গিয়ে আশিসকে থামিয়ে বলল, শাট আপ। কি পেয়েছেন কি আপনি? যখন তখন ফোন করে বিরক্ত করে চলেন। আপনার সবসময় মজার মুড থাকলেও অন্য কারো নাও থাকতে পারে, এটা বোঝেন? তাই ন্যূনতম সেলফ রেসপেক্ট থাকলে ভবিষ্যতে এসব মজা করতে আসবেন না আমার সাথে। অরুমিতাকে নিয়ে আহামরি সিরিয়াস না হলেও অরুমিতার এসব কথায় খানিকটা কষ্ট পেল আশিস। নিজেকে স্বাভাবিক করে বলল, আমার ফোনে তুমি ডিস্টার্ব হও এটা জেনেও আমি তোমাকে কল করতাম, কারণ আমার ভালো লাগে তোমার সাথে কথা বলতে। তোমাকে আগেও বলেছি ভালোবাসি আমি তোমায়, কিন্তু তুমি এতটা বিরক্ত বোধ করবে সেটা বুঝতে পারিনি। সরি ফর দ্যাট। আর কখনো নিজে থেকে বিরক্ত করব না তোমাকে। গুড বাই। এটুকু বলেই ফোনটা রেখে দিল আশিস। অরুমিতা থম মেরে বসে রইল, শুধু শুধুই ছেলেটাকে এত কথা শোনালো। আসলে এতটাই ডিস্টার্বড ছিল যে হঠাৎই মাথা গরম হয়ে উঠল আর কিসব বলে দিল। এখন নিজের কাজে নিজেরই আফসোস হচ্ছে ওর, কিন্তু ইগোর জন্যে কল ব্যাক করতে পারছে না। একরাশ মন খারাপ নিয়েই শুয়ে পড়ল অরুমিতা। আর ওদিকে আশিস কিছুক্ষণ মন খারাপ করে বসে থেকে ওর কোনো এক গার্লফ্রেন্ডকে ফোন করে টাইমপাসে বিজি হয়ে গেল। এখন এটাই মাইন্ড ফ্রেশ করার একমাত্র উপায়। বাইরে তীব্র গতিতে বৃষ্টি হচ্ছে, বাজও পড়ছে মাঝে মাঝে। রিক আজকে আবারও ড্রিঙ্ক করে টলতে টলতে বাড়ি এসছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে যাবে তার আগেই মিস্টার রঞ্জিত এসে বললেন, দাঁড়াও রিক। রিক পেছনে ঘুরে পিটপিট চোখে তাকিয়ে মাতাল কণ্ঠে বলল, প্লিজ ড্যাড। রাত দুপুরে তোমার স্পিচ দিও না। নট ইন মুড। হ্যাঁ সেটাই, তোমার তো শুধু মদ গেলার আর ওই মেয়ের নাম জপারই মুড থাকে। রিক বিরক্ত হয়ে বলল, যা বলার ডিরেক্টলি বলো। মিস্টার রঞ্জিত সোফা থেকে উঠে এসে রিকের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, সামনে পার্টির ইলেকশন, মাথায় আছে এটা? রিক চোখ ডলতে ডলতে ভাঙ্গা গলায় বলল, সো আমি কি করব? মিস্টার রঞ্জিত এবার রেগে গিয়ে বললেন, কি বলতে চাইছো তুমি? তুমি একজন ক্যান্ডিডেট ভুলে যাচ্ছ সেটা? নো ড্যাড, বাট পার্টি তো আমাদেরই, সো চাপ নিও না। তুমি সামলে নাও। কিন্তু তোমাকে তো একটু হলেও প্রেজেন্ট থাকতে হবে, না হলে কিসের ভিত্তিতে জেতাবো তোমাকে? দেখো ড্যাড, আমি আগেও বলেছি আর এখনো বলছি, এসবে আমার ইন্টারেস্ট নেই, তোমার জোরাজুরিতেই এসব ইনগ্লো হচ্ছি, নাথিং ইলস। আমার এখন অনেকে খুঁজতে হবে, সেটাই বেশি ইম্পর্টেন্ট, তারপর এসব ভাবা যাবে। এটুকু বলেই রিক রুমে চলে গেল। মিস্টার রঞ্জিত রাগে ফেটে যাচ্ছেন। ওই একটা মেয়ে সব ঘেঁষতে দিচ্ছে। এখন তো গলার কাটার মতো আটকে আছে, না পারছে গিলতে আর না পারছে উগলাতে। ওই দিন যদি রিক ওখানে না চলে আসতো তাহলে এই ঝামেলায় পড়তেন না উনি। বাজ পড়ার আওয়াজে চিৎকার করে উঠে বসল অনিমা। ভয়ে হাত পা কাঁপছে, ওর দুই হাতে চেপে ধরে কেঁদে যাচ্ছে। অনিমার চিৎকারে আদ্রিয়ানের ঘুম ভেঙে গেল। বাজ পড়ার আওয়াজেই ও বুঝতে পারল কি হয়েছে। সিট বলেই উঠে লাইট জ্বালিয়ে অনিমার কাছে গিয়ে বসল। অনিমা চোখ মুখ খিচে কানে হাত দিয়ে বসে আছে আর কেঁদে যাচ্ছে। আদ্রিয়ান অস্থির হয়ে বলল, অনি তাকাও, কি হয়েছে?
অনিমা আদ্রিয়ানের আওয়াজ পেয়েই আদ্রিয়ানকে দেখে ওকে ঝাপটে ধরে শব্দ কলে কাঁদতে লাগলো। আদ্রিয়ান এক হাতে অনিমার পিঠ জড়িয়ে ধরে মাথায় ওপর হাত বুলাতে বুলাতে বলল, কিচ্ছু হয়নি, এভরিথিং ইজ ফাইন। কেন এত ভয় পাচ্ছ বলো? অনিমা উত্তেজিত হয়ে বলল, স্লিপিং পিলস, প্লিজ আমাকে স্লিপিং পিলস দিন, প্লিজ। আদ্রিয়ানের খুব বেশি কষ্ট হচ্ছে অনিমাকে এভাবে দেখে, তবুও নিজেকে সামলে বলল, নো, স্লিপিং পিলস পাবে না তুমি। অনিমা করুণ স্বরে বলল, প্লিজ। না বললাম তো। ভয়ের থেকে পালাতে নয়, ভয়ের মোকাবেলা করতে শেখো। তোমাকে এই সিচুয়েশন ফেস করতে হবে। কিন্তু অনিমা কোনো কথাই শুনছে না, প্রচণ্ড হাইপার হয়ে যাচ্ছে, পাগলের মতো বিহেভ করছে। আদ্রিয়ান এবার আর সহ্য করতে না পেরে ঘুমের ঔষধ এনে খাইয়ে দিল ওকে। অনিমা ওটা এমনভাবে খেলো যেন চরম তৃষ্ণার্ত কোনো ব্যক্তিকে পানি দেওয়া হয়েছে। আদ্রিয়ানের বুক ফেটে যাচ্ছে অনিমার এই অবস্থায়। ও অনিমাকে শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরল। অনিমা ফোপাতে ফোপাতে বলল, প্লিজ আব্বুকে বাঁচান, ওরা মেরে ফেলবে আব্বুকে। প্লিজ কিছু করুন প্লিজ। অনিমা কিছুক্ষণ কান্না করে দিয়ে আবারও বলে উঠল, আমাকে যেতে দিন, আমি কিচ্ছু করিনি প্লিজ। এরকম নানারকম কথা বলে চলেছে অনিমা, আর আদ্রিয়ান ওকে বুকে জড়িয়ে ধরে রেখে মনোযোগ দিয়ে ওর কথা শুনছে আর একটার সাথে আরেকটা মেলানোর চেষ্টা করছে। এক পর্যায়ে অনিমা থেমে যেতেই আদ্রিয়ান বুঝল ও ঘুমিয়ে গেছে। কিন্তু আদ্রিয়ান অনিমাকে বুক থেকে সরালো না, ওকে বুকে নিয়েই খাটে হেলান দিয়ে শুয়ে রইল। আর গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। এই বাজ পড়া তীব্র বৃষ্টিকে ও এত ভয় পায় কেন? কি কারণ হতে পারে এর? কি এমন হয়েছিল? কি করে জানবে ও ওর অতীত? অনিমা ছাড়া আর কে জানতে পারে? হঠাৎ করেই ওর অরুমিতা আর তিরোর কথা মনে পড়ল। ইয়েস, একমাত্র ওরাই জানতে পারে সব সত্যিটা। ওকে ওদের সাথে কথা বলতে হবে, আর কালকেই। আদ্রিয়ান সাথে সাথেই অরুমিতা আর তিরোকে মেসেজ করে দিল। তারপর অনিমাকে আরো শক্ত করে বুকে জড়িয়ে ধরল। আজ ওর আর ঘুম আসবে না, ওর কানে শুধু অনিমার করুণ আর্তনাদগুলোই বাজছে। কিছুতেই মনকে সহির করতে পারছে না, কিছুতেই না। রিক ওর ফার্মহাউজে রকিং চেয়ারে বসে আছে। সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে হাত বাড়িয়ে বলল, ওর বন্ধুদের বায়োডেটা সহ লিস্টটা দে। লোকটা মাথা নিচু করেই এগিয়ে দিল লিস্টটা রিকের দিকে। রিক লিস্ট দেখে ভ্রু কুঁচকে বলল, মাত্র দুজন ফ্রেন্ড? জি ভাই, অরুমিতা আর তীব্র। তীব্র নামটা শুনেই চোয়াল শক্ত হয়ে গেল রিকের। ছেলে ফ্রেন্ড ও জুটিয়েছে? তবুও নিজেকে সামলে বলল, আদ্রিয়ান আবরারের বাড়ি আর অ্যাপার্টমেন্টে খোঁজ নিয়েছিস? জি ভাই, কিন্তু ভাবি ওখানে নেই। ঠিক আছে তুই যা। লোকটা চলে যেতেই রিক ভাবতে বসল। তার মানে আদ্রিয়ান অনিমাকে ওর এমন কোনো এক বাংলো বা অ্যাপার্টমেন্টে রেখেছে যেটা পাবলিক ইনফরমেশন এ দেওয়া নেই। কোনো গোপন জায়গা? রিক চোয়াল শক্ত করে বলল, খুব চালাক ভাবো নিজেকে আদ্রিয়ান আবরার জোহাইয়ের। কিন্তু তুমি ওকে যেখানেই লুকিয়ে রাখো না কেন, খুঁজে তো ওকে আমি পাবই, আর তোমার সামনে দিয়েই ওকে নিজের কাছে নিয়ে আসবো আমি। একটা কফি শপে আদ্রিয়ান, তীব্র আর অরুমিতা বসে আছে। নীরবতা ভেঙে আদ্রিয়ান বলল, অনি আমার কাছেই আছে। তীব্র আর অরুমিতা দুজনেই চমকে তাকালো। আদ্রিয়ান একটু কেশে নিয়ে বলল, কোথায় আছো সেটা এখনই বলতে পারবো না তোমাদের, তবে সেফ আছে। অরুমিতা আর অরু দুজনেই একটা স্বস্তির নিঃশ্বাস নিল। অরুমিতা একটা শ্বাস ফেলে বলল, থ্যাঙ্ক গড যে ও আপনার কাছে আছে। আমরা তো টেনশনে পড়ে গেছিলাম। আদ্রিয়ান এবার দুজনের দিকে তাকিয়েই বলল, তোমরা দুজনেই অনিমার ভালো চাও রাইট? তীব্র আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, অবশ্যই চাই, ও আমাদের সবচেয়ে ভালো বন্ধু, ও খুশি থাকলে আর কিচ্ছু লাগবে না আমাদের। আদ্রিয়ান মুচকি হাসল, তারপর বলল, তাহলে তোমাদের আমাকে একটা হেল্প করতে হবে। অরুমিতা অবাক হয়ে বলল, কি করম হেল্প? দেখো, ওর জীবনের সব বিপদের কারণ ওর অতীত, আর তাই ওকে নিরাপদ রাখতে আমাকে ওর অতীত জানতে হবে। তাই ওর অতীতটা সম্পূর্ণ খুলে বলো আমাকে। কি হয়েছিল ওর বাবা মানে আঙ্কেল মারা যাওয়ার পর? তীব্র বলল, এক্ষেত্রে আমাদের চেয়ে বেশি আপনাকে মাদার হেল্প করতে পারবে।
আমরা কিছু কিছু ঘটনা জানি, কিন্তু উনি আপনাকে সম্পূর্ণ ঘটনাটাই ক্লিয়ারলি বুঝিয়ে বলতে পারবে। আদ্রিয়ান উঠে দাঁড়িয়ে বলল, চলো তাহলে, আর এক মুহূর্ত ওয়েস্ট করতে চাই না আমি। এরপর আদ্রিয়ানের গাড়ি করে ওরা তিনজনেই রওনা দিল অনাথ আশ্রমের উদ্দেশ্য। আদ্রিয়ান খুব দ্রুত ড্রাইভ করছে, ও আর ধৈর্য ধরতে পারছে না অনিমার অতীত জানার জন্যে। একটা চৌকি টাইপ আসনে বসে আছেন মাদার, ওনার বৃদ্ধ চেহারায় কপালের রেখা আরো স্পষ্ট হয়ে উঠেছে আজ। আর নিচে ফ্লোরে আসাম করে বসে আছে আদ্রিয়ান, আদিব, আশিস, তীব্র, রাইমা, অরুমিতা আর স্নেহা। হ্যাঁ, আদিব, আশিস, রাইমা আর স্নেহাকেও কল করে ডেকে নিয়েছে ওরা। সাতজনেই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে মাদারের দিকে। মাদার চিন্তিত কণ্ঠে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, অনিমা কোথায় এখন? আদ্রিয়ান একটা একটা শ্বাস ফেলে বলল, আমার একটা অ্যাপার্টমেন্টেই আছে। আসার আগে দেখে এসছি ঘুমোচ্ছে, আসলে রাতে স্লিপিং পিলস দিয়েছিলাম, তাই একটু বেশি সময় ঘুমোবে। মাদার কিছুক্ষণ চুপ করে কিছু একটা ভাবল, তারপর সবাইকে উদ্দেশ্য করে বলল, অনিমার অতীত জেনে তোমাদের কি লাভ? আদ্রিয়ান মাদারের পায়ের কাছেই বসে আছে, ও মাদারের কোলের ওপর হাত রেখে বলল, মাদার, ওর অতীত ওর বর্তমানের ওপর প্রভাব ফেলছে। এন্ড আই থিঙ্ক ওর অতীত ওর বর্তমানে ফিরে এসছে, যার কারণে ও শান্তিতে নিঃশ্বাসও নিতে পারছে না। পাশ থেকে তীব্র বলে উঠল, আপনি ঠিকই ভাবছেন, ওর পুরো অতীতটাই ওর বর্তমানে ফিরে এসছে। রিক, অর্ক, ওরা সবাই। এটা শুনে মাদার চমকে গিয়ে বললেন, কি? রিক চৌধুরী অনিমাকে খুঁজে পেয়ে গেছে? আদ্রিয়ান মাদারের হাত ধরে বলল, এই জন্যেই আমি সবটা জানতে চাইছি। কালকে রাতে ওকে পাগলের মতো ছটফট করতে দেখেছি আমি, ওকে ওই কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্যে ওর অতীতটা জানা খুব দরকার মাদার। তাই সবটা বলুন, কি হয়েছিল আঙ্কেলের মৃত্যুর পর? মাদার এবার ওদের দিকে একবার তাকালেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমরা সবাই অনিমার খুব ভালো বন্ধু। আমার বিশ্বাস যে যদি কেউ ওকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে, সেটা তোমরাই পারবে। আমি মোটামুটি সবটাই জানি। কারণ হাসান আমার ছেলের মতো ছিল, অনিমাকে নিয়ে প্রায় আসতো এখানে। অনিমার বাচ্চা খুব প্রিয় ছিল। জন্মের পর থেকে মায়ের স্নেহ পায়নি ও। হাসান ওকে খুব বেশি ভালোবেসে বড় করলেও ওকে তেমন একটা সময় দিতে পারত না। তাই হয়তো এই অনাথ বাচ্চাদের প্রতি ওর এত টান ছিল। আর এই আশ্রমের বাচ্চারাও ওকে খুব ভালোবাসতো। এভাবেই ওদের দিন ভালোই চলছিল। কিন্তু জিজাস হয়তো অন্য কিছুই চাইছিল। তাই হয়তো হাসানের মাথায় রঞ্জিত চৌধুরীকে এক্সপোজ করার ভূত চড়েছিল। রাইমা অবাক হয়ে বলল, মিনিস্টার রঞ্জিত চৌধুরী? হ্যাঁ, এমনিতে তো মিনিস্টার, কিন্তু ওনার পাপের শেষ নেই। সবার সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকে। আর হাসান সেই মুখোশটাই খুলতে চেয়েছিল। আর এটাই ওর কাল হলো। আশিস কৌতূহলী হয়ে বলল, কিন্তু এসবের সাথে অনিমা কি করে জড়ালো? সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে মাদারের দিকে, আর মাদার একটা দীর্ঘশ্বাস নিয়ে ওদেরকে সবটা বলতে শুরু করল। 7 বছর আগে। নিজের কেবিনে বসেই ফাইল রেডি করছেন হাসান কোতাল। বেশ কয়েকদিন ধরেই একটা আর্টিকেল নিয়ে কাজ করছেন উনি। এবারের আর্টিকেলটা সিক্রেটলি কমপ্লিট করছেন। ওনার কোম্পানির 5 জন সাংবাদিককে নিয়ে কাজ করছেন। একটু পর ওদেরকে নিয়ে মিটিং করতে হবে। ফাইলগুলো চেক করে একটা একটা শ্বাস ফেললেন হাসান কোতাল। জার্নালিজম ওনার কাছে শুধুমাত্র একটা পেশা নয়, বরং এটা ওনার সাধনা। উনি ওনার লক্ষ্যের খুব কাছেই। সব ঠিক থাকলে উনি শীঘ্রই সমাজের ভয়ঙ্কর এক পশুকে সবার সামনে তুলে ধরতে পারবেন। অনেক অনেক নিরীহ মানুষ রক্ষা পাবে এই নরপশুর হাত থেকে। এর মধ্যেই বাকি 5 জন চলে এলেন ওনার কেবিনে। আতাউর, মুশফিক, মিতা, শম্পা, ইলিয়াস। আতাউরের বয়স 45, মুশফিকের 33, ইলিয়াস আর শম্পার 30, মিতার 28। ইলিয়াস দরজায় নক করে বলল, মে উই কাম ইন স্যার? হাসান কোতাল ফাইল থেকে চোখ সরিয়ে বললেন, এসো। 5 জনেই এসে বসল। হাসান কোতাল ওদের দিকে তাকিয়ে বলল, যাকে যা যা তথ্য জোগাড় করতে বলেছিলাম রেডি হয়েছে। 5 জনেই একসুরে বলল, ইয়েস স্যার, ভেরি গুড।
আমরা আমাদের আর্টিকেলটা কমপ্লিট করার প্রায় শেষের পথে। আমাদের অনেক দিনের পরিশ্রমের ফল এটা। এই পর্যন্ত ব্যাপারটা সিক্রেট ছিল, কিন্তু কোনোভাবে রঞ্জিত চৌধুরীর কানে খবরটা পৌঁছে গেছে। উনি আমাকে প্রথমে মোটা অঙ্কের টাকা অফার করেছিলেন। না করে দেওয়াতে প্রাণে মারার হুমকিও দিয়েছেন, বাট আমি কেয়ার করিনি। খবরটা কি করে লিক হলো আমি জানি না। আমার বিশ্বাস তোমাদের মধ্যে কেউ এরকমটা করেনি, তোমরা আমার খুব বিশ্বস্ত। তবে যাই হোক, আমি পিছিয়ে যাব না। আমার বিশ্বাস তোমরাও তোমাদের কর্তব্য থেকে পিছিয়ে আসবে না। আর আর্টিকেলটা আমাদের পেপারে ছাপার আগে, এন্ড নিউজ চ্যানেলে প্রোভোগুলো দেখানোর আগ পর্যন্ত আমরা থামব না। গট ইট? সবাই একসাথে সম্মতি জানালো। এরপর ওনারা আর্টিকেলটার ব্যাপারে কিছুক্ষণ আলোচনা করার পর মিটিং শেষ করে ওদের 5 জনকে বিদায় দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসলেন হাসান কোতাল। উনি জানেন ওনার জীবন কতটা সংকটে আছে। ওনার সেটা নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু ওনার কিছু হয়ে গেলে ওনার মেয়ের কি হবে? মেয়েটার তো উনি ছাড়া কেউ নেই। এসব চিন্তা করে উনি বিড়বিড় করে বললেন, না, আমাকে কথা বলতে হবে ওর সাথে। একমাত্র ওর কাছেই আমি আমার মেয়েকে নিরাপদে রেখে যেতে পারবো। এটুকুই বলেই উনি বেরিয়ে পড়লেন সেই কাঙ্ক্ষিত লোকটার সাথে দেখা করার উদ্দেশ্যে। এদিকে মিস্টার রঞ্জিত ওনার পার্টির অফিসের মিটিং শেষ করে সবে নিজের চেম্বারে বসে রেস্ট করছেন। হঠাৎ করেই ওনার পিএ এসে বলল কেউ একজন ওনার সাথে দেখা করতে চান। উনি অনুমতি দিতেই একজন লোক এসে কেবিনে ঢুকল। লোকটাকে দেখেই বাঁকা হেসে মিস্টার রঞ্জিত বললেন, তো হাসান কোতাল ওনার আর্টিকেলের কাজ বন্ধ করে দিয়েছে তাই তো? লোকটা মাথা নিচু করে বলল, না স্যার, উনি তো ওনার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়েনি। উনি তো খুব তাড়াতাড়ি আর্টিকেলটা পাবলিশ করতে চাইছেন। এটা শোনার সাথে সাথেই রঞ্জিত চৌধুরীর চোয়াল শক্ত হয়ে গেল। এত হুমকি ধমকি দেওয়ার পরেও একটুও ভয় নেই। কি করে থামাবে একে? লোকটা মাথা নিচু করে বলল, স্যার, আমার টাকাটা। রঞ্জিত চৌধুরী বিরক্ত হয়ে ড্রয়ার থেকে একটা টাকার বান্ডিল বের করে লোকটার দিকে দিয়ে বলল, টাকা ঠিক মতো পেয়ে যাচ্ছ? খবরগুলোও যেন আমি ঠিকমতো পেয়ে যাই। লোকটা টাকা নিয়ে হেসে দিয়ে বলল, চিন্তা করবেন না স্যার, সব খবর সময়মতো পৌঁছে দেব আপনার কাছে। হ্যাঁ, যাও এখন। লোকটা চলে যেতেই মিস্টার রঞ্জিত চিন্তায় মগ্ন হয়ে গেলেন। একটু পরেই কবির শেখ এসে বসলেন ওনার কেবিনে। কিন্তু মিস্টার রঞ্জিতের এই বিষয়ে কোনো খেয়াল নেই, উনি ওনার চিন্তায় মগ্ন। কবির শেখ একটা কাশি দিয়ে বললেন, এত কি ভাবছেন জিজু? মিস্টার রঞ্জিত কবির শেখের দিকে তাকিয়ে বললেন, ওই জার্নালিস্ট তো মানতেই চাইছে না। যদি ওই আর্টিকেল আর প্রুভও যদি একবার পাবলিশড হয় তো বরবাদ হয়ে যাব আমি। আমার এতদিনের নাম, রেপুটেশন সব শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? কবির শেখ ভ্রু কুঁচকে বললেন, থামিয়ে দিন ওটাকে। কি করে? টাকার লোভ দেখালাম, লাভ হলো না। প্রাণের ভয় দেখিয়েছি, তাতেও লাভ হয়নি। আর কি করব? কবির শেখ এবার হেসে দিয়ে বলল, কাম অন জিজু, একটু এগিয়ে ভাবুন। প্রত্যেকটা মানুষেরই একটা ফুটবল জায়গা থাকে। আর হাসান কোতালেরও আছে। আমি সব খোঁজ খবর নিয়ে নিয়েছি। মিস্টার রঞ্জিত অবাক হয়ে বললেন, কি সেটা? কবির শেখ বাঁকা হাসি দিয়ে বললেন, ওনার একমাত্র মেয়ে অনিমা কোতাল এবার এইচএসসি দিয়ে ভার্সিটি অ্যাডমিশনের জন্যে প্রিপারেশন নিচ্ছে। একে মেয়ে, বয়স 17-র একটু ওপরে হবে। তো বুঝতেই পারছেন। এটা শুনে কবির শেখের দিকে তাকিয়ে হেসে দিলেন রঞ্জিত চৌধুরী। অর্থাৎ উনি বুঝে গেছেন ওনাকে কি করতে হবে। আর সেই হাসি দেখে কবির শেখও হেসে দিলেন। রাতে হাসান কোতাল বাড়িতে এসে ড্রয়িং রুমে ঢুকে সোফার দিকে তাকিয়ে নিজের অজান্তেই হেসে দিলেন। কারণ ওনার মেয়ে অনিমা এলোমেলোভাবে সোফায় ঘুমিয়ে আছে, বুকের ওপর বই রাখা। উনি বুঝতেই পারছেন যে ওনার জন্যে অপেক্ষা করতে করতে সোফায় শুয়ে বই পড়ছিল, আর পরে ওভাবেই ঘুমিয়ে পড়েছে। আস্তে করে বইটা সরিয়ে মেয়েটার কাছে বসে মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, মামনি ওঠো। অনিমা চোখ বুজেই ভ্রু কুঁচকে মোড়ামুড়ি দিল। হাসান কোতাল আবারও ডাকল। কয়েকবার ডাকার পর চোখ ডলে উঠে বসল অনিমা। তাকিয়ে নিজের আব্বুকে দেখেই মিষ্টি একটা হাসি দিল। এই হাসিটাই ওনার সব ক্লান্তি দূর করে দেওয়ার জন্যে যথেষ্ট।
উনি মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, তোমাকে না বলেছি মামুনি যে আমার জন্যে রাত জেগে অপেক্ষা করবে না? খেয়ে শুয়ে পড়বে? অনিমা একটা হাই তুলে ঘুমোজড়ানো কণ্ঠে বলল, তুমি খাইয়ে না দিলে খেতে ইচ্ছে করে না তো। হাসান কোতাল হালকা হেসে বললেন, কিন্তু আমি যখন থাকবো না তখন কি করবে? আমি তো আর সারা জীবন থাকবো না তোমার সাথে। অনিমার ঘুম নিমেষেই উবে গেল, রেগে গিয়ে বলল, আব্বু, তুমি সবসময় এরকম বলো। তুমি জানো আমার এসব শুনতে ভালো লাগে না। বলেই সোফায় আসাম করে বসে মুখ ঘুরিয়ে রাখল অনিমা। হাসান কোতাল অনিমার পাশে বসে বললেন, আমার মামুনি রাগ করেছে আমার ওপর? অনিমা ঘুরে হাসান কোতালকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো বলল, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আব্বু। আম্মু তো আমাকে পৃথিবীতে আনার কাজ সেরেই আমাকে ফেলে চলে গেছে, তুমি যেও না প্লিজ। হাসান কোতাল মনে মনে কষ্ট পেলেও মুখে হাসি টেনে বললেন, পাগলি মেয়ে, সবাই কি সারা জীবন বেঁচে থাকে নাকি? আর তাছাড়াও বিয়ের পর তো আর আমার সাথে থাকতে পারবে না। তখন তো শ্বশুর বাড়ি থাকতে হবে। অনিমা হাসান কোতালকে ছেড়ে দিয়ে ভ্রু কুঁচকে বলল, বিয়ে? আমি কোনো বিয়ে ঠিয়ে করছি না। হাসান কোতাল অবাক হয়ে বললেন, এমা এটা কেমন কথা? অনিমা মুখ ফুলিয়ে বলল, হ্যাঁ আমি বিয়ে করব না। কারণ আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। হাসান কোতোয়াল চিন্তিত মুখ করে বললেন, কিন্তু আমার তো অনেক দিনের শখ নিজের মেয়ে জামাই দেখার। সেই শখ পূরণ করবে না তুমি? অনিমা এটা শুনে দাঁত দিয়ে নখ কেটে কিছুক্ষণ ভাবল, তারপর মুখে হাসি টেনে বলল, আইডিয়া, ঘর জামাই নিয়ে আসবে। তাহলেই প্রবলেম সলভব। মেয়ের কথা শুনে বিষম খেলেন হাসান কোতাল। শেষে কি না ঘর জামাই? তবুও নিজেকে সামলে বললেন, ঘর জামাই? অনিমা হেসে বলল, হ্যাঁ ঘর জামাই। যদি বিয়ে দিতে চাও তাহলে সেটাই করতে হবে, নইলে বিয়ে ক্যান্সেল, ব্যাস। হাসান কোতাল হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, এবার চলো, খেতে হবে তো। এরপর খাবার বেড়ে হাসান কোতাল অনিমাকে খাইয়ে দিতে লাগলেন। খাওয়াতে খাওয়াতে উনি বললেন, খেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়বে ওকে? অনিমা চিবোতে চিবোতে বলল, পড়া আছে তো আমার পড়বে হবে। এখন আর না, অনেক রাত হয়েছে, আবার কাল সকালে পড়ো। আরে আমাকে আমার পিএডব্লিউ সাবজেক্টটা পেতে হবে তো, যাতে তোমার মতো বেস্ট জার্নালিস্ট হতে পারি। অবশ্যই পারবে, বাট আগে সুস্থ থাকতে হবে, রাইট? অনিমা মাথা নাড়ল। অনিমাকে খাইয়ে আর নিজে খেয়ে হাসান কোতাল অনিমার মাথায় হাত বুলিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিল। হঠাৎ করেই ওনার ফোনে কল এলো। ফোনটা নিয়ে ব্যালকনিতে গিয়ে রিসিভ করতেই ওপাশ থেকে রঞ্জিত চৌধুরী বলল, কেমন আছেন মিস্টার কোতাল? হাসান কোতাল গম্ভীর কণ্ঠে বললেন, কেন ফোন করেছেন? তো কি ঠিক করলেন? আর্টিকেলটা ছাপবেনি? আমি আমার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছি। টাকার লোভ বা মারার হুমকি কোনোটাই কাজ করবে না আমার ওপর। এবার মিস্টার রঞ্জিত বাঁকা হেসে বললেন, শুনলাম আপনার একটা মেয়ে আছে, এই 17-18 বয়সের। হাসান কোতাল হালকা চমকে উঠলেন, তবুও শক্ত গলায় বললেন, কি বলতে চাইছেন? মিস্টার রঞ্জিত হেসে বললেন, তেমন কিছুই না। আজকাল দিনকাল তো এমনিতেই খুব খারাপ যাচ্ছে। এখন ধরুন যদি রাস্তায় বেরোলে মেয়েটার সাথে উল্টোপাল্টা কিছু হয়ে যায়, তখন আপনারই খবরের ফ্রন্ট পেজে আপনারই মেয়ের খবর ছাপতে পারবেন তো? হাসান কোতাল এবার রেগে গিয়ে বললেন, মিস্টার চৌধুরী, ঝামেলাটা আপনার আমার মধ্যে। আমার মেয়ে আপনার কিচ্ছু করেনি, তাই ওকে এর মধ্যে টানবেন না। সে তো আমিও আপনার কিছু করিনি, তাহলে আপনি কেন আমার পেছনে পড়েছেন? কারণ আপনাদের মতো কিটেরা এই দেশটাকে শেষ করে দিচ্ছে, আর তাই। হাসান কোতালকে বলতে না দিয়ে মিস্টার রঞ্জিত বললেন, রাখুন আপনার জ্ঞানের কথা। যদি নিজের মেয়েকে বাঁচাতে চান তো ওই প্রমাণগুলো আমাদের দিয়ে দিন, আর আর্টিকেলের কথা ভুলে যান। নয়তো জাস্ট এক রাতের জন্যে যদি আমার ছেলেরা আপনার মেয়েকে তুলে নিয়ে আসে না, তাহলে পরের দিন সকালের ব্রেকিং নিউজ হয়ে যাবে আপনার মেয়ে। হাসান কোতাল কঠোর গলায় বলল, এবার তো আর্টিকেল আমি অবশ্যই পাবলিশ করব। আর আমার মেয়েকে কি করে নিরাপদে রাখতে হবে আমি জানি সেটা। এটা শুনে মিস্টার রঞ্জিত রেগে গিয়ে বলল, অনেক বড় ভুল করলে এই ভুলের মাসুল তোমার মেয়েকেই দিতে হবে কিন্তু। হাসান কোতাল আর কিছু না শুনে ফোনটা রেখে দিয়ে অনিমার কাছে গেল।
কত নিষ্পাপ লাগছে। রঞ্জিত চৌধুরীকে যাই বলুক, মনে মনে ওনারও ভয় হচ্ছে। ওনার জন্যে মেয়েটার বিপদ হবে না তো? মাহারা মেয়েটাকে অনেক কষ্টে বড় করেছেন উনি। উনি থাকতে না হয় বাঁচিয়ে নেবে এই পশুদের কাছ থেকে, কিন্তু তারপর? ওর সাথে আবার কথা বলতে হবে কালকে, কিছু হয়ে যাওয়ার আগেই শেষবার ওর সাথে কথা বলতেই হবে। ওই পারবে ওনার মেয়েকে আগলে রাখতে। হাসান কোতাল ওনার কেবিনে গম্ভীর মুখ করে বসে আছে। আর তার সামনে তার টিমের 4 জন বসে আছেন। হ্যাঁ, 4 জন, কারণ গতকাল সকালেই মিতার লাশ পাওয়া গেছে। গত পরশু ও রঞ্জিত চৌধুরীর এক গোডাউনে স্মাগলিং এর কিছু ছবি তুলতে গেছিল, কিন্তু আর ফিরে আসেনি। ফিরে এসছে কাল সকালে, তাও লাশ হয়ে। প্রাথমিক পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী গ্যাংরেপ করে তারপর গলা কেটে মার্ডার করা হয়েছে। হাসান কোতায়াল 4 জনের দিকে তাকিয়ে বলল, মিতার মৃত্যুটা সত্যিই মর্মান্তিক আর দুঃখজনক ছিল। মিতা ওখানে সিক্রেটলি ছবি তুলতে যাচ্ছে সেটা শুধুমাত্র আমরা 6 জন জানতাম। এটা ওদের জানার কথা ছিল না, যদি না ভেতরের কেউ ইনফরমেশনটা লিক করে থাকে। ইলিয়াস অবাক হয়ে বলল, কিন্তু স্যার, আমাদের মধ্যে কেউ এরকমটা কেন করবে? মুশফিক ও সায় দিয়ে বলল, হ্যাঁ স্যার, আমরা কেন নিউজটা লিক করব? হাসান কোতাল একটা নিঃশ্বাস ফেলে বলল, করার অনেক কারণ থাকতে পারে। তবে একটা কথা মনে রেখো, অর্থ আর ক্ষমতার লোভে মির্জাফর সিরাজউদ্দৌলার সাথে প্রতারণা করেছিল। এতে সিরাজউদ্দৌল্লাহ মারা গেলেও মির্জাফরের অন্তিম পরিণামটাও জানো নিশ্চয়ই। সবাই চুপ করে আছে। হাসান কোতাল একটা শ্বাস ফেলে বললেন, তবে যাই হোক, দেশের জন্যে, সমাজের ভালোর জন্যে ওর প্রাণ দিয়েছে। আর তাই এবার আমরা আমাদের মিশন যে কোনো মূল্যেই কমপ্লিট করব। মিতার ত্যাগকে আমরা ছোট করে দেখতে পারি না। রাইট গাইস? শম্পা চিন্তিত গলায় বলল, কিন্তু স্যার, মিতা যেই ছবিগুলো তুলতে গিয়েছিল ওগুলো ছাড়া তো আমাদের আর্টিকেলটা অসম্পূর্ণ থেকে যাবে। হাসান কোতাল গম্ভীর মুখে বললেন, সেটা আমি বুঝে নেব, বাদ যাকে যা কাজ দিয়েছি কমপ্লিট করো। পরশু সকালে নিউজপেপারের ফ্রন্ট পেজে রঞ্জিত চৌধুরীর আসল চেহারা সবাই দেখবে। আতাউর অবাক হয়ে বলল, স্যার, পরশুই? হাসান কোতাল সবার দিকে তাকিয়ে বলল, যদি কারো ভয় থাকে তাহলে সে পিছিয়ে যেতেই পারো। মিতার মৃত্যুর পর আমি আর কাউকে জোর করে রাখব না। সবাই একসাথে বলল, নো স্যার, উই অল আর রেডি। হাসান কোতাল হালকা হেসে বললেন, ভেরি গুড, গো টু ইউর ওয়ার্ক। ওকে। ইয়েস স্যার, বলেই সবাই চলে গেল। হাসান কোতাল একটা শ্বাস নিলেন। মিতা মারা যাওয়ার আগেই ওনার ফোনে ছবিগুলো পাঠিয়ে দিয়েছে। কিন্তু এই 4 জনের সামনে কিছু বলেননি, কারণ উনি বুঝতে পারছেন এই 4 জনের মধ্যেই কেউ নিউজ লিক করছে। মানুষ কতটা স্বার্থপর। কিন্তু এই স্বার্থপর পৃথিবীতে ওনার মেয়েটাকে কি করে একা ফেলে যাবেন সেটাই ভাবছেন উনি। ক্লাবে লাউড মিউজিক চলছে, সেই মিউজিকের তালে তালে একটা মেয়ের সাথে ডান্স করছে রিক চৌধুরীর। এটা ওর নিত্যদিনের কাজ। ডান্স করতে করতে এক পর্যায়ে রিক মেয়েটার কোমর জড়ানো অবস্থায় বলল, ওয়েট সুইট হার্ট, আমি আসছি একটু। মেয়েটা রিকের গলা জড়িয়ে ধরে নেকা কণ্ঠে বলল, সিউর বেবি। রিক মেয়েটার গালে একটা কিস করে বাই বলে ছাড়িয়ে চলে গেল ওর বন্ধুদের কাছে। বন্ধুদের কাছে গিয়ে একটা হাসি দিয়ে হাইফাইভ করলো একজনের সাথে। ওদের মধ্যে একজন বলল, তোরই লাক ভাই, আমারা নিজে থেকে মেয়েদের কাছে গিয়েও লাইন পাই না, আর তুই ক্লাবে এসে দাঁড়ালে মেয়েরা লাইন দাঁড়ানোর জায়গাও পায় না। রিক বাঁকা হেসে ড্রিঙ্কের গ্লাসে ওয়াইন ঢালতে ঢালতে বলল, সবাই রিক চৌধুরী হয় না। বাঁ পাশে দাঁড়িয়ে থাকা একজন বলল, তবে একদিন একটা মেয়ের কাছে গেলে দ্বিতীয়বার সেই মেয়ের ধারেপারেও যাস না, এটা কোন থিওরি? রিক গ্লাসে চুমুক দিয়ে বলল, এসব সস্তা জিনিস একদিনের ব্যবহারেরই যজ্ঞ। দেখছিস না, স্কিনে ঘষা মারলে 1 সেন্টিমিটার পর্যন্ত মেকআপই পাবি, আর হাত বাড়ানোর আগেই চলে আসে ধরা দিতে। এরা সস্তা ছাড়া আর কি? সাচা চিপ গার্ল। এদের নিয়ে আমি জাস্ট টাইম পাস করি, নাথিং ইলস। ওর বন্ধু এবার হেসে দিয়ে বলল, আচ্ছা তাহলে বিয়ের পর কি করবি? বিয়ের পর তো একটা মেয়েকে নিয়েই সারা জীবন থাকতে হবে। রিক গ্লাসটা টেবলে রেখে বলল, বিয়ে টিয়ে নিয়ে ভাবিনি, বাট যদি কখনো করি এসব সস্তা জিনিসকে করব না। ওদের মধ্যে একজন অবাক হয়ে বলল,
এত হট হট দামি ড্রেসআপের মেয়েদের তোর সস্তা মনে হয়? তো মামু এক্সপেন্সিভ মেয়ের ডেফিনেশনটা বলবে একটু? রিক টেবিলে উঠে বসে আলসেমি ঝেড়ে বলল। যাকে দেখেই আমার চোখ আটকে যাবে। এসব মেকআপ সুন্দরী হবে না, ন্যাচারাল বিউটি থাকবে। নট অনলি দ্যাট, সে এইসব মেয়েদের মতো এত সহজেই আমার হাতে ধরা দিতে চাইবে না। সি হ্যাশ টু হ্যাশ হার ওন পার্সোনালিটি। সবার থেকে আলাদা হবে। ওরা সবাই অবাক। কোনো মেয়েকে দেখে রিক চৌধুরীর চোখ আটকে যাবে, আবার রিক চৌধুরীকে ধরা দিতেও চাইবে না? এও সম্ভব? সবাই একসাথে বলল, এমন জিনিস কোথায় পাবি ভাই? রিক হালকা হেসে গ্লাসে চুমুক দিয়ে বলল, কোথাও তো থাকা উচিত। কিন্তু হ্যাঁ, অ্যাট লাস্ট তাকে আমার হাতের পুতুল হয়েই থাকতে হবে। না হলে রিক চৌধুরীর হিংস্রতার পরিচয়ও প্রতি মিনিটে মিনিটে পাবে। সবাই একে অপরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল, অর্থাৎ এ বড় আজব বস্তু। আর ওর নজরে যদি সত্যি ওরকম কোনো মেয়ে পড়ে যায় তাহলে সেই মেয়ের কপালে দুঃখ আছে, কিন্তু আদৌ কি এমন মেয়ে আছে কোথাও? অনিমা অনাথ আশ্রমে বাচ্চাদের সাথে মজা করে খেলে যাচ্ছে। কোচিং ক্লাস শেষ করেই এখানে বাচ্চাদের সাথে সময় কাটাতে এসছে। খেলতে থাকা অবস্থায় ওকেও একটা বাচ্চা লাগছে। খেলার মাঝখানে হঠাৎ ওর কাঁধে কেউ হাত রাখল। অনিমা পেছনে তাকিয়ে দেখল মাদার দাঁড়িয়ে আছে। মাদারকে দেখেই হেসে জড়িয়ে ধরল। মাদারও ওকে জড়িয়ে ধরল। অনিমা মাদারকে ছেড়ে দিয়ে ওনার গাল টেনে বলল, কেমন আছো আমার সুইট, কিউট, এভার গ্রিন বারবি ডল? মাদার অনিমার কান টেনে ধরল। অনিমা এক চোখে বুজে বলল, আহ মাদার, লাগছে তো আমার। মাদার অনিমার কান ছাড়তেই ও মুখ ফুলিয়ে কান ডলতে লাগল। মাদার ওর পিঠে একটা চাপড় মেরে বলল, ফাজিল মেয়ে, বেশি দুষ্টু হয়ে গেছো আজকাল। অনিমা হেসে ওর শার্টের কলার সেট করে বলল, হামতো এসাই হ্যাঁ ভাইয়া, ও সরি সরি মাইয়া। মাদার হেসে দিল অনিমার কথায় আর অনিমাও হেসে দিল। এরপর আরও কিছুক্ষণ বাচ্চাদের সাথে খেলে আর মাদারের সাথে গল্প করে সন্ধ্যার দিকে ফিরে এলো ও। বাড়ি দেখল হাসান কোতাল একমনে ল্যাপটপে কাজ করে চলেছে। অনিমা মুচকি হেসে পা টিপে টিপে হাসান কোতালকে পেছনে গিয়ে ভাউ বলল। হাসান কোতাল আগেই দেখে নিয়েছেন অনিমাকে, তবুও মেয়েকে আনন্দ দিতে ভয় পাওয়ার ভান করে বললেন, বাপরে মামনি, তুমি তো ভয় পাইয়ে দিয়েছ আমাকে। অনিমা হেসে দিয়ে সোফায় বসে বলল, আমি জানি তুমি একটুও ভয় পাওনি। সাচে পর একটর। হাসান কোতাল ল্যাপটপটা রেখে বলল, সেই অ্যাক্টিংয়ে যদি ভালো হতাম তো এতদিনে শাহরুখ খান হয়ে যেতাম। অনিমা একটু এক্সাইটেড হয়ে বলল, এক্সাক্টলি। ইউ নো হোয়াট আব্বু, তুমি না সেই হ্যান্ডসাম আছো। ক্লিন সেভে কি কিউট লাগে তোমাকে। এই বয়সে অনেকেই পেট মোটা হয়ে যায়, কিন্তু তোমার হয়নি। নো রিঙ্কেলস, যদিও দুই একটা চুল পেকে গেছে, ও ব্যাপার না। তুমি চাইলে তোমাকে আনমেরিড মেয়েরাও রাজি হয়ে যাবে। হাসান কোতাল হেসে দিয়ে বলল, তো কি বলো, বিয়ে করে ফেলি? অনিমা সোজা হয়ে বসে বলল, না বাবা থাক, নইলে আমার আম্মুর ভূত এসে তোমার ঘাড় মটকে দেবে। হাসান কোতাল এবার শব্দ করে হেসে দিয়ে বললেন, যাও ফ্রেশ হয়ে এসো, আমি স্ন্যাক্স আর চা করছি। আমি করছি, তুমি বসো। না মা, তুমি ক্লান্ত হয়ে এসছো, রেস্ট করো। অনিমা মুখ ফুলিয়ে বলল, সে তো তুমিও এসছো। হাসান কোতাল হেসে মেয়েকে এক হাতে জড়িয়ে ধরে বললেন, আমি থাকতে আমার মেয়ে কেন কষ্ট করবে? অনিমা মুখ তুলে হাসান কোতালের দিকে তাকিয়ে বলল, একই কথা তো আমিও বলতে পারি। হাসান কোতাল অনিমার নাক টেনে বলল, আমি বড় তাই। অনিমা উঠে দাঁড়িয়ে বলল, তোমার সাথে কথায় পারবো না। বলে রুমে চলে গেল ফ্রেশ হতে। হাসান কোতালও চলে গেলেন কিচেনে। রাতের বেলা হাসান কোতালে সোফায় বসে কাজ করছেন, হঠাৎ ফোন বেজে উঠল। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে রঞ্জিত চৌধুরী বললেন, মিস্টার কোতাল, আমি শেষবারের মতো আপনাকে বলছি, থেমে যান। হাসান কোতাল বুঝতে পারলেন এটা রঞ্জিত চৌধুরী, তাই একটা শ্বাস ফেলে বললেন, আমি থেমে যাওয়ার মানুষ নই। যেটা একবার করব বলে ঠিক করি সেটা করেই ছাড়ি। মৃত্যু ছাড়া কোনো কিছুই আমাকে থামাতে পারবে না। মিস্টার রঞ্জিত রাগে গোজগোজ করে বললেন, ঠিক আছে তাহলে মৃত্যুর জন্যে তৈরি হয়ে যান।
একটা কথা মনে রাখবেন, ওই আর্টিকেল আমি পাবলিশড হতে দেব না। হাসান কোতাল শক্ত গলায় বললেন। আমি তৈরি আছি। প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক সেকেন্ড মৃত্যুর জন্যে তৈরি আছি আমি। আপনি যা পারেন করুন। মিস্টার রঞ্জিত টেবিলে বাড়ি মেরে বলল। ভুল করছো হাসান। নিজে তো মরবেই, নিজের মেয়ের জীবনটাও শেষ করে দেবে তুমি। আমার রোষের শিকার কিন্তু তোমার মেয়েও হবে। হাসান কোতালের মনের ভেতর আশঙ্কা বাসা বাঁধলেও উনি নিজেকে শক্ত করে বলল। আমার মেয়ের সুরক্ষার ব্যবস্থা আমি করেই গেছি। দেখো হাসান, আমি চাই না তোমার কোনো ক্ষতি করতে, বাধ্য করো না আমায়। মরবে কিন্তু। হাসান কোতাল মলিন হেসে বললেন। মরার জন্যে তৈরি আছি আমি, কিন্তু পিছিয়ে যাব না। অল দ্য বেস্ট। এটুকু বলেই ফোন কেটে দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল হাসান কোতাল। পেছনে তাকিয়েই চমকে গেলেন উনি, কারণ অনিমা ছলছলে চোখে তাকিয়ে আছে। উনি কিছু বলবেন তার আগেই অনিমা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল ওনাকে। ফুপিয়ে কাঁদতে লাগল। হাসান কোতাল অনিমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। কাঁদছো কেন মামনি? কি হয়েছে? অনিমা নাক টেনে টেনে বলল। আব্বু তুমি প্লিজ কোনো আর্টিকেল করো না প্লিজ, এসবের কোনো দরকার নেই, ওরা মেরে ফেলবে তোমাকে, প্লিজ আব্বু। হাসান কোতাল অনিমাকে সোফায় বসিয়ে ওর পাশে বসে বললেন। মামনি তুমি আমার মেয়ে হয়ে এই ধরনের কথা বলছো? অনিমা আবারও হাসান কোতালকে জড়িয়ে ধরে বলল। না আব্বু প্লিজ, ওরা খুব খারাপ। তোমার কিছু হয়ে গেলে আমি মরে যাব। হাসান কোতাল ওনার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন। আমি যদি কাজটা না করি তাহলে সবাই তো তোমার বাবাকে কাওয়ার্ড বলবে, সেটা ভালো লাগবে? অনিমা কাঁদো কাঁদো গলায় বলল। কিন্তু। অনিমাকে থামিয়ে দিয়ে হাসান কোতাল বললেন। চুপ, আর কোনো কথা না, অনেক রাত হয়েছে। আজ রুমে যেতে হবে না, আজ তুমি আমার সাথে ঘুমোবে। আজ আমি গল্প বলে ঘুম পাড়াবো তোমাকে। অনিমা হেসে বলল। আমি কি বাচ্চা নাকি? হাসান কোতাল অনিমার মাথায় টোকা মেরে বলল। আমার কাছে তো তুই বাচ্চাই, তোর মনে আছে ছোটবেলায় রাজকুমারের গল্প বলে ঘুম পাড়াতাম? মনে আছে তো। এক রাক্ষস রাজা আর রানীকে মেরে রাজকুমারীকে বন্দি করে রেখেছিল। ওই রাক্ষসটা রাজকুমারীকে প্রচুর অত্যাচার করত। একদিন এক শক্তিশালী রাজকুমার এসে সব দুষ্টু রাক্ষসগুলোকে মেরে রাজকুমারীকে বাঁচিয়ে নিয়েছিল। তাহলে চলো আজকেও শোনাবো। বলে অনিমাকে নিয়ে গিয়ে একদম ছোটবেলার মতো করে গল্প বলে ঘুম পাড়িয়ে দিল। আজ অনিমাও যেন ফিরে গেছিল ওর ছোটবেলাতে। অনিমা পুরো ছোটবেলার মতোই নানারকম প্রশ্ন করছে আর হাসান কোতাল ধৈর্য ধরে উত্তর দিচ্ছেন। মেয়ের আড়ালেই নিজের চোখের কোণের জলটা মুছে নিলেন উনি। এদিকে রঞ্জিত চৌধুরী ফোন রেখে কবির শেখের দিকে তাকিয়ে বললেন। কি করব এবার? কবির শেখ একটা শ্বাস নিয়ে বললেন। কি আর করার, ওপরে পাঠিয়ে দিতে হবে। আর সাথে মেয়েটাকেও। বাইরে বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বাজও পড়ছে। অফিসের কাজ শেষ করে কার ড্রাইভ করে বাড়ি ফিরছেন হাসান কোতাল। হঠাৎই ওনার সামনে দুটো সাদা গাড়ি এসে থামল। উনি তাড়াতাড়ি ব্রেক করতেই গাড়ি থেকে কিছু লোক নেমে এলো। উনি খুব বুদ্ধিমান আর বিচক্ষণ লোক ছিলেন, তাই বুঝতে পারলেন এরা কারা আর কেন এসছেন। কিন্তু ওনার মাথায় এখন নিজের প্রাণের চিন্তা নেই, ওনার মেয়ের চিন্তা ঘুরছে। তাই উনি সাথে সাথেই গাড়ি ঘুরিয়ে শর্টকাট পথে চলে গেলেন। ওই দুটো গাড়িও ওনার পেছনে পেছনে আসছে। উনি খুব দ্রুত ড্রাইভ করছে। ড্রাইভ করতে করতেই কাউকে একটা ফোন দিলেন উনি। ফোনটা রিসিভ করতেই উনি বললেন। আমার হাতে সময় নেই, এটাই হয়তো আমার তোমাকে বলা শেষ কথা। আমার মেয়েটাকে দেখে রেখো, ওকে এই পশুদের হাত থেকে বাঁচানোর দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম। আমার বিশ্বাস তুমি তোমার কথা রাখবে। ভালো থেকো। ওপাশ থেকে লোকটা উত্তেজিত হয়ে অনেক কথা বলছে, কিন্তু উনি ফোন কেটে আবার ড্রাইভিং এ মনোযোগ দিলেন। বাড়ি পৌঁছেই উনি দৌড়ে ভেতরে ঢুকলেন। ঢুকে দেখলেন অনিমা সোফায় বসে পড়ছে। উনি তাড়াতাড়ি গিয়ে বললেন। মামনি তুমি পালাও এখান থেকে। অনিমা অবাক হয়ে দাঁড়িয়ে বলল। আব্বু কি হয়েছে? মিস্টার রঞ্জিত একটা কাগজ বার করে অনিমার হাতে দিয়ে বললেন। এটা রাখো, তোমার মামা বাড়িতে চলে যাও। তারপরে এই নম্বরে যোগাযোগ করবে আর লোকটি যা বলবে ঠিক তাই করবে। এখন যাও, পালাও। অনিমা ব্যাপারটা কিছুটা বুঝতে পেরে বলল। মানে কি?
কি বলছো তুমি এসব? আমি যাব না তোমাকে একা রেখে। হাসান কোতাল জানেন ওনার মেয়ে কত জেদি, তাই বললেন, মামুনি ধরে নাও, এটাই তোমার কাছে আমার শেষ চাওয়া, প্লিজ যাও। অনিমা কাঁদতে কাঁদতে বলল, আব্বু প্লিজ। কারো আওয়াজ পেয়ে হাসান কোতাল বলল, ওরা এসে গেছে, তুমি পেছনের গেট দিয়ে যাও। কিন্তু আব্বু, হাসান কোতাল চেঁচিয়ে বলল, মামুনি যাও। অনিমার ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে পেছনের গেট দিয়ে বেরিতে গেল। ওর কলিজা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে ওর জীবনটাই ও ভেতরে রেখে এসছে। ভীষণ জোরে জোরে বজ্রপাত হচ্ছে। বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে গেছে ও। কিন্তু দুর্ভাগ্যবশত একটু এগোতেই ওর সামনে রঞ্জিতের লোকেরা চলে এলো। সবাই ওর সামনে ওকে ঘিরে দাঁড়িয়ে আছে। অনিমা অন্যদিকে দৌড়ল ওদের কাছ থেকে বাঁচার জন্যে, কিন্তু রাস্তার ইটের সাথে আটকে পড়ে গেল ও। উঠতে চেয়েও উঠতে পারল না পায়ের চোটের জন্যে। এসবের মধ্যে কাগজটাও পড়ে গেছে কোথাও। লোকগুলো ওর কাছে এসে ওকে ঘিরে ধরতেই ও হালকা পিছিয়ে ভয় কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আমাদের ছেড়ে দিন। আমার আব্বুকে মারবেন না প্লিজ। ওর কথা শুনে ওরা সবাই অট্টহাসি দিল। তারপর বলল, ওর বাপ যতটা চালাক ও দেখছি ততটাই বোকা। আরে খুকুমনি, তোমাকে ছাড়ার হলে আমরা ধরব কেন? আর তোমার বাবার এতক্ষণে ইহকাল সমাপ্ত হয়ে গেছে। অনিমা চমকে গেল। চিৎকার করে উঠল ও। কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আব্বুকে ছেড়ে দিন প্লিজ। লোকগুলো ওর কথায় পাত্তা না দিয়ে মিস্টার রঞ্জিতকে ফোন করে বলল, স্যার মেয়েটাকে পেয়ে গেছি, এখন কি করব? ওপাশ থেকে কিছু বলতেই লোকটা আচ্ছা বলে ফোন রেখে দিল। তারপর অনিমার হাত ধরে টেনে তুলে বাকিদের উদ্দেশ্যে বলল, নিয়ে যেতে বলেছে ওখানে। ওরা সবাই অনিমাকে টেনে নিয়ে ওদের বাড়িতে সোজা হাসান কোতালের বেডরুমে নিয়ে গেল। আর ওখানে গিয়ে সামনে তাকাতেই অনিমা স্তব্ধ হয়ে গেল। ওর পৃথিবী ওখানেই থেমে গেল। ওর মনে হচ্ছে ওর মাথায় কেউ ভারী কিছু দিয়ে আঘাত করেছে। একটা লোক ওর হাত ধরে আছে, তবুও ফ্লোরে বসে পড়ল ও, দাঁড়িয়ে থাকার শক্তি নেই ওর। কারণ ওর সামনে সিলিং ফ্যানে ওর আব্বু অর্থাৎ হাসান কোতালের লাশ ঝুলছে। কিছুক্ষণ সহির দৃষ্টিতে তাকিয়ে থাকার পর অনিমার মস্তিষ্ক ওকে ধীরে ধীরে জানান দিল যে ওর চোখের সামনে ওর বাবার মৃতদেহ ঝুলছে। তখনই ধীরে ধীরে নিঃশ্বাস ভারী হয়ে উঠল ওর। আব্বু, জোরে চিৎকার করে উঠল অনিমা। অনিমার আওয়াজ শুনে মিস্টার রঞ্জিত পেছনে ঘুরে তাকালো। অনিমার একদৃষ্টিতে ঝুলন্ত লাশটার দিকে তাকিয়ে আছে। ওর শরীর অসাড় হয়ে উঠছে। বাইরে জোরে বজ্রপাত হচ্ছে। আকাশে মেঘেদের মধ্যে তাণ্ডব চলছে। আর অনিমার মনেও, ওর কিশোরী মন এত বড় ধাক্কা নেওয়ার জন্যে মোটেই তৈরি ছিল না। মিস্টার রঞ্জিত এগিয়ে এসে বাঁকা হেসে বললেন, এই তাহলে ওর মেয়ে? অনিমার হাত ধরে রাখা লোকটা বলল, জি স্যার, পালানোর চেষ্টা করছিল, ভাগ্যিস আমরা পেছনের দিনটায় ছিলাম। পালিয়ে আর যেত কোথায়? আমাদের কাছ থেকে পালানো এত সহজ নয়। ওদের মধ্যে একজন বলে উঠল, স্যার মেরে দেই একে। রঞ্জিত চৌধুরী দৃঢ় কণ্ঠে বললেন, না এখানে না। তাহলে সবাই বুঝে যাবে এটা মার্ডার। এখান থেকে নিয়ে যেতে হবে ওকে। মার্ডার শব্দটা শুনেই অনিমার মাথায় আবারও ধাক্কা লাগলো। ওর মস্তিষ্ক আবারও ওকে বলছে ওর সামনে ওর আব্বুর লাশ ঝুলছে। ওর আব্বু আর নেই। ও উঠে ওর হাসান কোতালের দিকে যেতে চাইল, কিন্তু ওই লোকটা ওর হাত ছাড়ল না। অনিমা কাঁদতে কাঁদতে বলল, আব্বু হো, আব্বুর কষ্ট হচ্ছে, প্লিজ নামিয়ে দিন আব্বুকে, আব্বু মরে যাবে। মিস্টার রঞ্জিত অনিমার কাছে এসে বলল, তোমার আব্বুর কোনো কষ্ট হচ্ছে না। আর মরেও যাবে না, কারণ তোমার আব্বু মরেই গেছে, দেখো ভালো করে। অনিমা হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, মিথ্যে বলছেন আপনারা, কিচ্ছু হয়নি আমার আব্বুর। আপনি মিথ্যে বলছেন। ছাড়ুন আমাকে প্লিজ। মিস্টার রঞ্জিত দুঃখ পাওয়ার ভান করে বলল, আহারে, খুব কষ্ট লাগে এই দৃশ্য দেখলে। কিন্তু আমরা কি করব? এই সব লোকেরা বুঝতেই চায় না। এতবার বললাম থেমে যান, থেমে যান, কিন্তু এরা শোনেই না। ওনার এই একরকমই নিজের প্রাণটা তো দিলই, আর বাচ্চা মেয়েটাকেও এখন ভুগতে হবে। অনিমা এবার চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আমাকে যেতে দিন আব্বুর কাছে, প্লিজ। মিস্টার রঞ্জিত অনিমার মাথায় হাত বুলিয়ে বলল,
চিন্তা করো না মা, তোমাকে তোমার আব্বুর কাছে পাঠানোরই ব্যবস্থা করছি আমরা, চলো। অনিমা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, ছাড়ুন আমাকে, আব্বু হো। এবার রঞ্জিত চৌধুরীর ধমক দিয়ে বললেন, ওই চুপ, ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে তখন থেকে। এটাকে নিয়ে বাইরে চল। আর দুজন এখানের ধস্তাধস্তি আর বাকি প্রমাণগুলো মিটিয়ে তারপর আয়। এরপর ওই লোকগুলো অনিমাকে টেনে নিয়ে যেতে নিলেই অনিমা বলল, না আমি আমার আব্বুকে ছেড়ে যাব না, আমাকে ছাড়ুন প্লিজ। কিন্তু অনিমার কোনো কথা না শুনেই ওকে নিয়ে বাইরে চলে এলো। বাইরে বৃষ্টি আর বজ্রপাত থামার নামই নিচ্ছে না। অনিমা মাথায় এসব কোনো চিন্তা নেই যে ওর সাথে কি হতে চলেছে, ওর মাথায় শুধু চলছে যে ওর আব্বুকে ও ভেতরে রেখে এসছে। আর সেই জন্যেই সমানে চিৎকার করে কেঁদে চলেছে ও। মিস্টার রঞ্জিত এবার ওনার ছেলেগুলোকে উদ্দেশ্য করে বললেন, একে গোডাউনে নিয়ে যা, যা খুশি কর, কিন্তু কাল সকালে যেন ও বেঁচে না থাকে। অনেক কিছু জেনে গেছে ও, তাই ওকে বাঁচিয়ে রাখা যাবে না। ওরা সম্মতি জানিয়ে অনিমাকে টেনে গাড়িতে তুলল। অনিমার কান্নাকাটি, আকুতিমিনতি কোনো কিছুই ওর ওপর এফেক্ট ফেলল না। বেশি চিৎকার চেঁচামেচি করছিল বলে ওর হাত মুখ বেঁধে দিল। অনিমা নিঃশব্দে চোখের জল ফেলছে। নিজের চোখের সামনে নিজের বাবার মৃত্যু দেখার পর সন্তানের মানসিক পরিস্থিতি ধারণা করাও অসম্ভব। এই মুহূর্তে ছটফট করার মতো মানসিক শক্তি নেই অনিমার মধ্যে। ওকে গোডাউনে নিয়ে এক কর্নারে ধাক্কা দিয়ে ফেলে দিল। অনিমা একটু গুটিয়ে বসে অসহায়ভাবে তাকিয়ে রইল লোকগুলোর দিকে। ও ভাবতেও পারছে না এদের মনে কি চলছে। ওদের মধ্যে একজন বলল, বহুত দিন পর এরকম জিনিস পেলাম ভাই, এত পুরো অ্যাটম বোম। আরেকজন সাই দিয়ে বলল, সত্যি ভাই আজ রাতে ফুলটু মাস্তি হবে। এদের কথার ধরন শুনেই অনিমা খুব ভালো করেই বুঝতে পারছে ওর সাথে কি হতে চলেছে, কিন্তু ওর মধ্যে কোনো অনুভূতি কাজ করছে না। ওর চোখের সামনে শুধু ওর আব্বুর মুখটাই ভেসে উঠছে। ওর আব্বু আর নেই এই কথাটাই ওর মস্তিষ্কে বারবার বাড়ি মারছে। ওর মস্তিষ্ক আর এই চাপ সহ্য করে উঠতে পারল না। ধীরে ধীরে নেতিয়ে পড়তে শুরু করলো আর এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেল। অনিমাকে মাটিতে ওইভাবে লুটিয়ে পড়তে দেখে ওদের মধ্যে একজন বলল, আরে এত অজ্ঞান হয়ে গেল। আরেকজন ভ্রু কুঁচকে অনিমাকে তুলে দেয়ালে হেলান দিয়ে শুইয়ে দিয়ে বলল, যা বাকেটে করে পানি নিয়ে আয়, দেখি কতক্ষণ অজ্ঞান থাকে। লোকটা যেই পানি আনতে যাবে তার আগেই গাড়ির হর্নের আওয়াজ পেল। ওরা অবাক হয়ে বলল, এখন আবার কে এলো? হঠাৎ ওদের মধ্যেই একজন এসে হাঁফাতে হাঁফাতে বলল, রিক স্যার এসছে। এটা শুনেই ওরা সবাই ছুটল গেটের দিকে। গিয়ে দেখে রিক আসছে। ওদের একজন রিকের দিকে এগিয়ে গিয়ে বলল, আরে স্যার আপনি এখানে? রিকের ওদের সবাইকে এক জায়গায় দেখে ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার, সব এক জায়গায় যে? আজ আবার কোনো মেয়েকে তুলে নিয়ে এসছিস নাকি? লোকটা মাথা নিচু করে বলল, না আসলে রঞ্জিত স্যার একটা মেয়েকে মারতে বলেছে তাই। স্যার মেয়েটা কিন্তু সেই আপনি চাইলে। রিক রাগী চোখে তাকাতেই লোকটা থেমে গেল। রিক শক্ত গলায় বলল, আমার এসব ফালতু ইন্টারেস্ট নেই। হোয়াটেভার দুটো ড্রাগসের বস্তা বের করে রাখো, সকালে ক্লায়েন্ট আসবে। লোকটা ভীত হয়ে হকচকিয়ে বলল, জি স্যার। বলেই ওরা বস্তা বার করতে চলে গেল। রিক হেঁটে হেঁটে গোডাউনটা দেখতে লাগলো। দেখতে দেখতে হঠাৎ অনিমাকে দেখল। মেয়েটার পেছনে সাইড দেখা যাচ্ছে। রিক বুঝল এই সেই মেয়ে। ও ইগনোর করে যেতে নিয়েও থেমে গেল। কেন জানিনা মেয়েটাকে পেছনে থেকে দেখেই ওর মেয়েটার মুখ দেখার ইচ্ছে হলো। ও নিজের অজান্তেই ধীর পায়ে মেয়েটার দিকে এগিয়ে গেল। মেয়েটার সামনে গিয়ে দেখে মেয়েটার ভেজা চুলগুলো ওর মুখের ওপর পড়ে আছে। রিক এক হাঁটু ভেঙে মেয়েটার সামনে বসে ওর মুখের চুলগুলো সরাতে গিয়েও থেমে গেল। ও ভাবছে কি করছে ও এগুলো? কেন করছে? পাগল টাগল হয়ে গেল নাকি? এসব ভেবে উঠে যেতে নিয়েও আবার তাকালো মেয়েটার দিকে। মুখটাই তো দেখবে, এতে ক্ষতি কি? এসব চিন্তা করে ও আলতো হাতে মেয়েটার মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে দিল। আর মেয়েটার মুখ দেখার সাথে সাথেই ওর চোখ শহির হয়ে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনিমার দিকে। অনিমার সারা মুখে বিন্দু বিন্দু পান জমে আছে। ওর হালকা গোলাপি ভেজা ঠোঁটগুলো ঠান্ডায় কাঁপছে। বড় বড় চোখের পাপড়িতে পানি জমে আছে।
চুল বেয়ে বেয়ে পানি পড়ছে, হালকা কেঁপে কেঁপে উঠছে ও। রিক মুগ্ধ দৃষ্টিতে দেখছে মেয়েটাকে, এতটা মায়ামাখানো কোনো মুখ হতে পারে? ওর চোখ সরাতেই ইচ্ছে করছে না। কিছুক্ষণ পর ওই লোকগুলোর মধ্যে দুইজন এসে এই দৃশ্য দেখে থেমে গেল। দুজনে দুজনের মুখ চাওয়াচাওয়ি করে বলল, কিরে ভাই স্যার, এর আবার কি হলো? আরেকজন দাঁত কেলিয়ে বলল, দেখ, হয়তো আজ রাতের জন্যে নিয়ে যাওয়ার শখ হয়েছে। ওপর লোকটি ধমকির স্বরে বলল, চুপ, স্যার শুনলে 12টা বাজিয়ে দেবে। চল আয়। ওরা রিকের কাছে গিয়ে রিককে উদ্দেশ্য করে বলল, স্যার বস্তাগুলো নামিয়ে দিয়েছি। কিন্তু রিক একদৃষ্টিতে তাকিয়ে আছে অনিমার দিকে। একটু জোরে ডাকতেই রিকের হুঁশ এলো, চমকে তাকিয়ে বলল, হ্যাঁ বল। লোকটা মাথা নিচু করে বলল, বস্তা নামিয়ে নিয়েছি। রিক নিজেকে সামলে একটু ইতস্তত করে বলল, অভুম। ওরা যেতে নিলেই রিক থামিয়ে দিয়ে বলল, ওই শোন। ওরা পেছনে ঘুরে তাকালো। রিক অনিমার দিকে তাকিয়ে বলল, মেয়েটাকে কোথা থেকে এনেছিস বললি? ওরা একটু অবাক হলেও বলল, রঞ্জিত স্যারের সব জানেন এর ব্যাপারে। রিক অনিমার দিকে তাকিয়েই বলল, তোরা এখন সবাই চলে যা এখান থেকে। আজ কাউকে এখানে থাকতে হবে না। ওদের একজন হকচকিয়ে বলল, কিন্তু স্যার, রঞ্জিত স্যার তো বলেছেন ওকে। রিক শক্ত গলায় বলল, আমি যেতে বলেছি তোদের। ওরা জানে এখন আর কথা বাড়ালে রিক ওদের এখানেই মেরে পুঁতে দেবে, তাই কথা না বাড়িয়ে সবাই চলে গেল। ওরা চলে যেতেই রিক ওর ফোন বের করে রঞ্জিত চৌধুরীকে কল করল। কল রিসিভ করতেই রিক বলল, আজকে যেই মেয়েটাকে গোডাউনে পাঠিয়েছ ওকে? মিস্টার রঞ্জিত চৌধুরী ভ্রু কুঁচকে বললেন, কেন? সেটা দিয়ে তোমার কি কাজ? রিক বিরক্ত হয়ে বলল, উফ ড্যাড, যেটা জিজ্ঞেস করছি বলো। মিস্টার বুঝতে পারলেন ছেলে সিরিয়াস মুডে আছে তাই বললেন, ওই যে হাসান কোতালের কথা বলেছিলাম না, তার মেয়ে। রিক সোজাসাপটা ভাবে বলল, ওকে মারার প্ল্যানটা ক্যান্সেল, আর ওকে আমি ছেড়ে দিচ্ছি। মিস্টার রঞ্জিত অবাক হয়ে বলল, কি বলছো কি তুমি? হাসানের খুনের ওই একমাত্র সাক্ষী, ওকে বাঁচিয়ে রাখা যাবে না। রিক শক্ত গলায় বলল, শুধু সাক্ষী থাকলেই হয় না, প্রমাণও থাকতে হয়। মিস্টার রঞ্জিত বুঝতে পারলেন যে তার ছেলে কি বলতে চাইছে, তবুও বললেন, কিন্তু। রিক মিস্টার রঞ্জিতকে থামিয়ে দিয়ে বললেন, কোনো কিন্তু নয় ড্যাড, আমার যা বলার বলে দিয়েছি, বাকি খেলাটা তোমরা সাজাও। এটুকু বলে ফোন রেখে দিল রিক। তারপর অনিমার দিকে তাকালো। তারপর বাঁকা হেসে বলল, সো স্যাড বেবি, কি তুমি আমার নজরে পড়ে গেছো? এখন আমিও তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবো না। এদিকে ফোন রেখে রঞ্জিত চৌধুরী কবির শেখকে সবটা খুলে বললেন। সবটা শুনে কবির শেখ কিছুক্ষণ ভাবলেন। তারপর ওনার সেই হাসি দিয়ে বললেন, আমার একটা পরিকল্পনা আছে জিজু। রোদের আলো চোখে লাগতেই ধীরে ধীরে চোখ খুলে তাকালো অনিমা। চোখ খুলে নিজেকে বন্ধ করে নিজেকে সেই গোডাউনে আবিষ্কার করল। মাথা চেপে ধরে উঠে বসতেই ওর কালকে রাতের সব কথা মনে পড়ল। আর ওর আব্বুর কথা মনে পড়তেই কেঁদে দিল ও। ওকে এখানে তো মেরে ফেলতে এনেছিল, তাহলে ছেড়ে দিল কেন? আর ওরাই বা কোথায়? এসব ভাবার মানসিকতা নেই এখন অনিমার। হঠাৎ কিছু মনে হতেই ও দেয়াল ধরে উঠে দাঁড়ালো। তারপর অনেক কষ্টে বাইরে বেরিয়ে রাস্তাটা খুব সহজেই চিনতে পারল, কারণ এই রাস্তাটা দিয়েই ও কলেজ যেত। শরীর খুব দুর্বল লাগছে ওর, কিন্তু তবুও দৌড় লাগালো বাড়ির উদ্দেশ্যে, ওর আব্বুর কাছে যে ওকে যেতেই হবে। ওর মন শুধু বলছে জাস্ট একটা মিরাক্কেল হোক, আর ও যাতে গিয়ে দেখে ওর বাবা একদম ঠিক আছে। 2-3বার রাস্তায় হোঁচট খেয়ে পড়েও গেছে, তবুও দৌড়চ্ছে ও। পা কেটে রক্তও পড়ছে, কিন্তু ওর হুঁশ নেই। আধা ঘন্টারও বেশি সময় লেগেছে বাড়ি পৌঁছতে। বাড়ির গেইটে ঢুকেই অনিমা চমকে গেল, কারণ বাড়িতে অনেক ভিড়। প্রেস আর পুলিশও আছে। ওদের ঠেলে সরিয়ে ভেতরে গিয়ে অনিমা থমকে গেল, কারণ হাসান কোতালের বডি নিচে শুইয়ে রাখা হয়েছে। আর তার পাশে ওর মামা, মামি আর অর্ক বসে আছে। অনিমা তার চেয়েও বেশি অবাক হয়েছে রঞ্জিত চৌধুরীকে এখানে দেখে। তবুও ওর আব্বুর দিকে তাকিয়ে আছে। ওর মন এখনো বলছে যে ওর আব্বু এক্ষুনি উঠে বলবে, মামুনি সারারাত কোথায় ছিলে? জানো কত টেনশন করেছি?
এমন কেউ করে? অনিমা ওর হাসান কোতালের সামনে বসে কাঁদতে কাঁদতে বলল, আব্বু, এই আব্বু, প্লিজ ওঠো। আমি না কাল রাত থেকে কিচ্ছু খাইনি জানো। তুমি তো জানো তুমি না খাইয়ে দিলে আমি খেতে পারি না, প্লিজ ওঠো, আমার খিদে পেয়েছে তো। এরকম নানা কথা বলার পরেও যখন উঠল না, ইচ্ছে মতো ডাকতে লাগলো ওর আব্বুকে। ওর মামা মামি ওকে বোঝাচ্ছে ওর আব্বু আর নেই, কিন্তু ও শুনছেই না। অনিমা পাগলের মতো চিৎকার করে কেঁদে যাচ্ছে। এক পর্যায়ে ও নিজেই শান্ত হয়ে গেল, এক দৃষ্টিতে তাকিয়ে রইল ডেডাবডিটার দিকে। কিছুক্ষণ পর এক অফিসার বলল, ইট শ মাইট বি সুইসাইড। সুসাইড শব্দটা শুনেই অনিমা চোখ মুছে উঠে দাঁড়াল, তারপর ওই অফিসারের কাছে গিয়ে বলল, এটা সুইসাইড নয় অফিসার, আমার আব্বুকে মার্ডার করা হয়েছে। অফিসার অবাক হয়ে বললেন, হোয়াট? বাট কে করেছে? অনিমা রঞ্জিত চৌধুরীর দিকে ইশারা করে বললেন, উনি উনি খুন করেছে আমার আব্বুকে। মিস্টার রঞ্জিত অবাক হওয়ার ভান করে অনিমার কাছে এসে বলল, কি বলছো কি মামুনি? আমি কেন তোমার আব্বুকে মারতে যাব? অনিমা মিস্টার রঞ্জিতকে কিছু বলবে তার আগেই অফিসার বললেন, আপনি কিসের ভিত্তিতে একজন মিনিস্ট্রির বিরুদ্ধে এত বড় এলিগেশন আনছেন? আপনার কাছে কোনো প্রমাণ আছে? অনিমা চোখ মুছে বলল, আমি নিজেই আব্বুর মৃত্যু নিয়ে মিথ্যে বলবো? আরে আমি নিজের চোখে দেখেছি। ওরা তো আমাকেও মারার জন্যে তুলে নিয়ে গেছিল। পেছনে থেকে অনিমার মামা বলে উঠলেন, কি বলছিস কি তুই অনিমা? তুই কি করে দেখবি? তুই তো কাল রাতে আমাদের বাড়িতে ছিলি। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? অনিমা অবাক হয়ে তাকালো ওর মামার দিকে। মামা এসব কি বলছে? কেন বলছে? ও তো সারারাত গোডাউনেই পড়েছিল, তাহলে মিথ্যে কেন বলছে মামা? এদিকে মিস্টার রঞ্জিত আর কবির শেখ একে ওপরের দিকে তাকিয়ে রহস্যময়ী হাসি দিল। হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত কিছু দেখলে বা শুনলে কিছু সময়ের জন্যে মানুষের মস্তিষ্ক কি বলা উচিত বা করা উচিত সেটাই ভুলে যায়। আর সেরকমটাই হয়েছে এখন অনিমার সাথে। কিছুটা সময়ও সম্পূর্ণ অবাক হয়ে তাকিয়েছিল ওর মামার দিকে। যখন অনিমা বুঝতে পারল কি হচ্ছে, তখন ও বিস্ময়ভরা দৃষ্টিতে ওর মামা আশরাফ মৃধার দিকে তাকিয়ে বলল, মামু কি বলছো তুমি এসব? আমি কখন তোমাদের বাড়িতে গেলাম? পাশ থেকে ওর মামি মিসেস রাহেলা এসে অনিমাকে আরো অবাক করে দিয়ে বললেন, কবে মানে? কাল সকালেই তো এলি। তোর কোচিং এর ছুটি পড়েছে তাই? অনিমা যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। অবাক দৃষ্টিতে দুজনের দিকেই তাকিয়ে আছে। এভাবেই মিথ্যে বলার কারণটা ওর সহজ সরল মন ওর মস্তিষ্কে পৌঁছে দিতে পারছে না। অফিসার বলল, কি হলো? আপনার মামা মামি তো বলছে আপনি বাড়িতে ছিলেনই না তাহলে? ও অফিসারের দিকে একবার আশরাফ মৃধার কাছে গিয়ে বলল, মামু, তুমি মিথ্যে কথা কেন বলছো? তুমি জানো না ওরা আব্বুকে কতটা কষ্ট দিয়ে মেরেছে? মামু প্লিজ সত্যিটা বলো ওদের। আশরাফ মৃধা এবার অফিসারের দিকে তাকিয়ে বলল, স্যার কিছু মনে করবেন না। আসলে বাবাকে খুব ভালোবাসতো তো, হঠাৎ করে ওর বাবার মৃত্যুটা মেনে নিতে পারেনি। তাই মেন্টালি একটু। এটুকু বলে অনিমার মাথায় হাত বুলিয়ে বলল, দেখ মা, পাগলামি করিস না। কারো বাবা মা তো আর চিরকাল বেঁচে থাকে না। তাই বলে এভাবে ভেঙে পড়লে চলবে? আমি তোর মামি আছি তো। দুলাভাই যে কেন এমন করলো কে জানে? অনিমা মামার হাত সরিয়ে দিয়ে অফিসারের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আমার আব্বু সুইসাইড করেনি। আমার আব্বু কাওয়ার্ড ছিল না যে সুইসাইড করবে। প্লিজ স্যার আমার কথাটা বিশ্বাস করুন। অফিসার ভ্রু কুঁচকে বলল, কি করে বিশ্বাস করব? তুমি তোমার বক্তব্যের কোনো প্রমাণও দেখাতে পারছো না। আর বলছো তোমাকে মারার জন্যে তুলে নিয়ে গেছিল, তাহলে ছেড়ে দিল কেন? বলুন কেন ছেড়ে দিল? অনিমা কোনো উত্তর দিতে পারল না। কি করে দেবে? উত্তরটা তো ওরও অজানা। মিসেস রাহেলা এসে বললেন। মিস্টার রঞ্জিত এগিয়ে এসে বললেন, মামনি তুমি এরকম কেন ভাবছো? তোমার আব্বু খুব ভালো মানুষ ছিল। ওনাকে কেন মারবো আমরা? কবির শেখও সম্মতি দিয়ে বলল, সেই তো। ওরকম একজন সৎ, ভালো মানুষকে কেউ মারার কথা ভাবতেও পারে না। অনিমা এবার রেগে রঞ্জিত চৌধুরীর দিকে তাকিয়ে বলল, একদম নাটক করবেন না।
আপনি খুন করেছেন আমার আব্বুকে। আপনাকে আমি বলে একটা ইট তুলে নিয়ে রঞ্জিত চৌধুরীকে মারতে গেলেই অফিসার অনিমার হাত ধরে বলল, বিহেভ ইউর শেলফ। নাবালিকা তাই জেল না হলেও হোমে পাঠানোর ব্যবস্থা করতেই পারি। আর তোমার মামা ঠিকই বলেছে, ইউ নিড রেস্ট। বলেই অনিমার হাত থেকে ইটটা নিয়ে ফেলে দিল। অনিমা আর কিছু না বলে হাসান কোতালের লাশের সামনে বসে পড়ল। ও বুঝে গেছে ওর কথা কেউ শুনবে না, তাই চুপচাপ নিজের আব্বুর দিকে তাকিয়ে চোখের জল ফেলতে লাগল। অফিসার মিস্টার রঞ্জিত এর দিকে তাকিয়ে বাঁকা হাসলেন, উত্তরে মিস্টার রঞ্জিতও হাসি দিলেন। হ্যাঁ, অনিমার মামা মামি আর অফিসার সবাইকেই মিস্টার রঞ্জিত টাকা দিয়ে কিনে নিয়েছে, এমনকি প্রেসের লোকদেরও টাকা খাইয়ে রেখেছে। নইলে অনিমার এসব কথা এভাবে উড়িয়ে দেওয়ার প্রশ্নেই ওঠে না। পুলিশ অফিসাররা ডেডাব্ডি নিয়ে যাওয়ার সময় আরেক বিপদ হলো। অনিমা কিছুতেই নিয়ে যেতে দেবে না, কিন্তু পোস্টমর্টেম এর জন্যে তো নিতেই হবে। অনিমাকে লেডি অফিসাররা জোর করে ওকে ধরে রেখেছে। বডিটা নিয়ে পুলিশেরা যাওয়ার পরে বাকি সবাই চলে গেল। অনিমা বসে বসে চিৎকার করে কাঁদছে। কিছুক্ষণ পর আশরাফ মৃধা এসে শক্ত গলায় বলল, কান্নাকাটি হয়ে গেলে এবার ভেতরে চল। অনিমা অবাক হয়ে তাকালো আশরাফ মৃধার দিকে। তারপর কিছু একটা ভেবে চোখ মুছে উঠে দাঁড়িয়ে বলল, তোমরা মিথ্যে কেন বললে? হ্যাঁ, আমি তো তোমাদের বাড়িতে ছিলামই না, তাহলে কেন বললে না সত্যিটা? উল্টে আমাকে মেন্টালি সিক বানিয়ে দিলে সবার সামনে। কেন করলে এমন? কেন? আশরাফ মৃধা কষিয়ে একটা থাপ্পড় মারল অনিমার গালে। তাল সামলাতে না পেরে বসে পড়ল অনিমা। গালে হাত দিয়ে ছলছলে চোখে আশরাফ মৃধার দিকে তাকাতেই উনি ধমকের সুরে বললেন, তো কি তোদের জন্যে আমরা মরবো নাকি? বেশি হিরোগিরি দেখাতে গিয়ে তোর বাপ মরল, তোকে কেন ছাড়লো সেটাই বুঝলাম না। মানুষ একটা ধাক্কা কাটিয়ে ওঠার আগেই একটার পর একটা নতুন নতুন ধাক্কা পেলে তখন তার মধ্যে আর অবাক হওয়ার বা প্রতিক্রিয়া করার কোনো ক্ষমতা থাকে না। তাই অনিমাও আর কোনো প্রতিক্রিয়া করছে না, গালে হাত দিয়ে মাথা নিচু করে চোখের জল ফেলে যাচ্ছে। ওর সত্যিই আর কিছুই বলার নেই। মিসেস রাহেলা আশরাফ মৃধাকে চোখ রাঙিয়ে কিছু ইশারা করে অনিমার কাছে বসে বলল, দেখ মা, মামার কথায় কিছু মনে করিস না। উনি তো তোকে খুব ভালোবাসেন। আমরা যা করেছি তোর ভালোই জন্যেই করেছি। আশরাফ মৃধাও এসে বলল, হ্যাঁ মা, দেখ আমরা সত্যিটা বললেও কোনো লাভ হতো না, বরং আরো বিপদ বাড়ত, তাই না? অনিমা কিছু না বলে চুপচাপ উঠে ওর রুমে গিয়ে দরজা বন্ধ করে বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। ও কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে যে ওর কান্নার দিন সবে শুরু হয়েছে। ও নিজের মনকে কিছুতেই মানাতে পারছে না যে ওর আব্বু আর নেই। কাল অবধি যেই মানুষটা ওকে যত্ন করে নিজের বুকে আটকে রেখেছে সেই মানুষটা আর নেই। গত পরশু রাতেও ও ওর আব্বুর বুকে মাথা রেখে ঘুমিয়েছিল, আর আজ নেই ওর আব্বু। কেন এরকম হলো? সোফায় গম্ভীর মুখ করে বসে আছে রঞ্জিত চৌধুরী। রিকের আসার অপেক্ষায় করছে। মেয়েটাকে মারতে কেন দিল না ও? ওনার ছেলের হঠাৎ ওরকম করার কারণটা বোধগম্য হয়নি তার। ছেলের এই কাজে খুশিও নন উনি। এর মধ্যেই রিক ঘড়ি ঠিক করতে করতে এসে রঞ্জিত চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, কিছু বলবে? রঞ্জিত চৌধুরী ভ্রু কুঁচকে রিকের দিকে তাকিয়ে বললেন, এসবের মানে কি রিক? মেয়েটাকে ছেড়ে দিলে কেন তুমি? কতটা ঝামেলা হতো বুঝতে পারছো? ফেসে যেতাম পুরো। রিক হু কেয়ার ভাব নিয়ে বলল, হয়নি তো কিছু, এত ভাবছো কেন? মিস্টার রঞ্জিত রাগী কণ্ঠে বললেন, হয়নি কারণ ওর মনে ওই মামা মামির মুখ টাকা দিয়ে বন্ধ করেছিলাম, আর ওই অফিসার আর প্রেসকেও টাকা দিতে হয়েছে। যদি রাজি না হতো তাহলে? রিক হালকা হেসে বলল, টাকার কাছে সবাই মাথা নামিয়ে নেয় ড্যাড। মিস্টার রঞ্জিত এবার বেশ বিরক্ত হয়ে বললেন, যদি তাই হতো তাহলে ওই হাসান কোতালকে মারতে হতো না। যাই হোক, মেয়েটাকে মারতে দিলে না কেন? রিক একটু আলসেমি ঝেড়ে সোফায় বসে বলল, তোমার একমাত্র বৌমাকে নিজের হাতে মেরে ফেলবে? নট ডান। এটা শুনে কবির শেখও অবাক হয়ে তাকালো রিকের দিকে। মিস্টার রঞ্জিত তো আকাশ থেকেই টুপ করে মাটিতে পড়লেন এমন অবস্থা। উনি অবাক হয়ে বললেন, কি সব বলছো? বৌমা মানে? রিক সহজভাবে বলল,
মানে খুব সিম্পল ড্যাড। আমি ওকেই বিয়ে করছি। মিস্টার রঞ্জিত যেন অবাকের শেষ পর্যায়ে গেছে, উনি সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, পাগল হয়ে গেছো? কি সব বলে চলেছ? রিক দৃঢ় কণ্ঠে বলল, তুমি জানো আমি যা বলি ভেবে চিন্তেই বলি। মিস্টার রঞ্জিত খুব ভালো করে চেনেন তার ছেলেকে। একবার যেটা বলে সেটা যে কোনো মূল্যে করেই ছাড়ে। কারো কথা শোনার ছেলেও নয়। তাই এখন ওনার ছেলেকে বিগড়ে দেওয়া মানে লাভের লাভ কিছুই হবে না, উল্টে ঘরে অশান্তি হবে। তাই ভ্রু কুঁচকে বললেন, কিন্তু কালকে তো তোমার ফ্লাইট। তুমি এখানে ছুটিতে এসছো সেটা কি ভুলে গেছো? রিক গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, না ভুলিনি, আর এটাও ভুলিনি যে 2 বছর পর আমি ফিরেও আসছি। মিস্টার রঞ্জিত গম্ভীর মুখ করে বসে রইলেন। কবির শেখও চুপ করে আছে। কিছুক্ষণ নীরবতার পর রিক বলল, বাদ 2 বছর পর এসে যাতে ওকে আমি সম্পূর্ণ সুরক্ষিত দেখতে পাই। আদারওয়াইজ ইউ নো বেটার। মিস্টার রঞ্জিত আর কবির শেখ দুজনেই তাকালো রিকের দিকে। রিক সেদিকে পাত্তা না দিয়ে কিচেনের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, মমো আমার কফিটা রুমে পাঠিয়ে দাও। বলেই ও উঠে চলে গেল। মিস্টার রঞ্জিত গম্ভীর মুখ করে বসে আছে। কবির শেখ তার দিকে তাকিয়ে বলল, চিন্তা করছেন কেন জিজু? ওই পুচকি মেয়ে কি বা করবে? রিক বাবা যদি ওকে নিয়ে খুশি থাকে তো থাক। মিস্টার রঞ্জিত চোখের ইশারায় সম্মতি জানালো। আর কবির শেখ আপন মনেই কিছু একটা আওড়ে নিয়ে বাঁকা হাসি দিলেন। যেই হাসি সত্যিই অনেক বড় রহস্য। অনিমা ওর মামার বাসায় জানালার কাছে বসে মনমরা হয়ে বসে আছে। 2 দিন আগে হাসান কোতালের লাশ দাফন করা হয়েছে। ও ওর আব্বুকে আর কখনো দেখতে পাবে না এটা ভাবতেই ওর বুকের ভেতর ভার হয়ে আসছে, চোখ দিয়ে ধীর গতিতে জল গড়িয়ে পড়ছে। এদিকে আশরাফ মৃধা সোফায় বসে চা খেতে খেতে টিভি দেখছেন। মিসেস রাহেলা রাগে গোজগোজ করে এসে ওনার পাশে বসে বললেন, নিজের ভাগ্নিকে এখানে এনে রাখলে ও বসিয়ে বসিয়ে খাওয়াবে কে? মহারানী তো রুম থেকে বেরোনোর নামও নেয় না, শুধু পায়ের ওপর পা তুলে বসে খাচ্ছে। আশরাফ মৃধা ভ্রু কুঁচকে টিভির দিকে তাকিয়েই বললেন, ওকে সাধে রাখিনি এখানে আমি। তোমার মতো হাঁটুর নিচে বুদ্ধি নিয়ে ঘুরি না আমি। খুব ভেবে চিন্তেই ওকে এখানে রেখেছি আমি। হাসানের সব প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স সব ওর নামে। এগুলো হাতছাড়া করে দেব? মিসেস রাহেলা একটু চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু তোমার ভাগ্নি এসব দেবে আমাদের? আশরাফ মৃধা বাঁকা হেসে বললেন, দিতে হবে না, এমনিতেই আমাদের হয়ে যাবে। মিসেস রাহেলা অবাক হয়ে বললেন, কিন্তু কি করে? আশরাফ মৃধা টিভি থেকে চোখ সরিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে হেসে বললেন, যদি অর্কর সাথে ওর বিয়ে দেওয়া হয় তাহলে? মিসেস রাহেলা ব্যাপারটা বুঝতে পেরে মুচকি হাসলেন, পরে কিছু একটা ভেবে বললেন, কিন্তু ও রাজি হব? আশরাফ মৃধা হেসে বললেন, ও হবে না, ওর ঘাড় রাজি হবে। আর শোনো, কটা দিন যাক, তারপর ওকে আর এত তোষামোদ করার দরকার নেই। বয়স কম আছে, এখন থেকেই দমিয়ে রাখতে হবে। কি বলছি বুঝতে পেরেছ? রাহেলা বেগম উঠে দাঁড়িয়ে বললেন, ও নিয়ে ভেবো না। ওকে কি করে টাইট দিয়ে রাখতে হয় সেটা খুব ভালো করেই জানি আমি। এটুকু বলে উনি কিচেনে চলে গেলেন নিজের কাজে। এভাবে কয়েকটা দিন কেটে গেল, প্রথম কয়েকদিন কিছু না বললেও এরপর থেকেই ধীরে ধীরে অনিমার ওপর অত্যাচার করা শুরু করলেন ওনারা। একটা দুটো করে করে এক পর্যায়ে বাড়ির সব কাজ ওকে দিয়ে করানো শুরু করলো ওর রাহেলা বেগম। প্রথমে বকাবকি করলেও পরে গায়ে হাত তোলাও শুরু করলো। প্রথম 18 বছরের একটা মেয়ে যে সদ্য বাবা হারা হয়েছে, এতগুলো মানসিক আঘাত পেয়েছে, তার পক্ষে নিজের হয়ে প্রতিবাদ করার মতো ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই ছিল না। আর কাজ করা নিয়ে ওর তেমন কোনো আপত্তি ছিল না, ওর মতে ওর মামির কাজই তো করে দিচ্ছে, সমস্যা কি? কিন্তু কারণে অকারণেই ওর মামি ওর গায়ে হাত তুলতো, আর মামা দেখেও না দেখার ভান করত। আর তার চেয়েও বড় সমস্যা ছিল ওর মামাতো ভাই অর্ক, কারণ সুযোগ পেলেই ও অনিমার সাথে বাজে ব্যবহার করত, খারাপভাবে ছোঁয়ার চেষ্টা করত। প্রথমে চুপ থাকলেও এক পর্যায়ে বাধ্য হয়ে মামা মামির কাছে সবটা বলেছিল ও, কিন্তু তার উত্তরে ওর কপালে জুটেছিল চড় আর নিজেরই চরিত্র নিয়ে বাজে কথা। সেদিনের পর আর কিচ্ছু বলেনি ও। ওর খারাপ লাগতো কিন্তু কিছুই করার ছিল না ওর।
রাতের অন্ধকারে বালিশে মুখ চেপে কাঁদা ছাড়া। একদিন অনিমা সকালে উঠে বই পড়ছিল। হঠাৎ রুমে ওর মামি এসে বলল, কি নবাবজাদি, এভাবে পায়ের ওপর পা তুলে বসে থাকলে চলবে? কিছু কাজও তো করতে পারিস। ওর বাপও বলিহারি নিজে মরে মেয়েটাকে আমাদের ঘাড়ে জুটিয়ে দিয়ে গেছে। অনিমা মাথা নিচু করে নিচু কণ্ঠে বলল, প্লিজ মামি, আব্বুকে নিয়ে কিছু বলো না। কি করতে হবে বলো, আমি করে দিচ্ছি। মিসেস রাহেলা বেগম এসে ওর হাত মুছড়ে ধরে বলল, আমার মুখে মুখে কথা বলিস? এত সাহস তোর? অনিমা চোখ খিচে বন্ধ করে আছে। ওর মামি ওর হাত ছাড়া দিয়ে বলল, যা অর্ককে কফি করে দিয়ে আয়। অনিমা অসহায়ভাবে তাবে তাকালো ওর মামির দিকে। ওই ছেলেটার রুমে যেতে হবে ভাবলেই গা শিউল ওঠে ওর, কিন্তু ও জানে ওর মামিকে এসব বলে লাভের লাভ এটাই যে গালে আরো দুটো থাপ্পড় পড়বে। তাই চুপচাপ চলে গেল কিচেনে। কফি করে মনের সাথে অনেকক্ষণ যুদ্ধ করে তারপর অর্কর রুমে ঢুকলো ও। অর্ক খাটে হেলান দিয়ে বসে আছে, অনিমাকে দেখেই একটা বাঁকা হাসি দিল ও। অনিমা মাথা নিচু করে টেবিলে কফি মগটা রেখে ফিরে আসতে নিলেই ওর হাত ধরল অর্ক। অনিমা ছাড়ানোর চেষ্টা করতেই গরম কফি মগের ওপর ওর হাতটা চেপে ধরল অর্ক। জ্বালায় চোখ বন্ধ করে মৃদু আর্তনাদ করে উঠল অনিমা। রিক আরো জোরে চেপে ধরে বলল, এত ছটফট কেন করিস? আমি ধরলেই গায়ে ফোসকা পড়ে, তাই না? অনিমা কাঁদো কাঁদো গলায় বলল, ভাইয়া লাগছে আমার। রিক অনিমার হাত কফি মগে চেপে ধরেই উঠে দাঁড়িয়ে বলল, লাগার জন্যেই দিচ্ছি। এত তেজ কিসের? হ্যাঁ, কদিন পর তো আমারই হবি, এত নাটকের কি আছে? এটুকু বলে ওপর হাত অনিমার কোমরে রাখতে যাবে তার আগেই আশরাফ মৃধা অর্ককে ডাকল। বাবার ডাক শুনে অর্ক অনিমাকে ছেড়ে দিয়ে চলে গেল। অনিমা চোখ মুছে কিচেনে চলে গেল, কারণ এগুলো ওর কাছে এখন স্বাভাবিক হয়ে গেছে। এভাবেই কেটে গেল 2 বছর। এই 2 বছরে এগুলোই সহ্য করে চলতে হয়েছে অনিমাকে। কথায় কথায় ওকে থাকা খাওয়ার খোটা দিত। অথচ হাসান কোতালের ইন্স্যুরেন্স, অফিস থেকে, ব্যাংক থেকে প্রতি মাসে যা আসে তাতে অনিমা কেন ওই 3 জনেরও খাওয়ার খরচ হয়ে যায়। এগুলো বুঝতে পারে অনিমা, কিন্তু কিছু বলে না। যেমনই হোক, ওর তো দুনিয়াতে এই মামা মামি এই আছে, এখান থেকে চলে গেলেও একা একটা মেয়ে যাবে কোথায়? তবে পড়াশোনায় বাধা দেয়নি, কিংবা বলা যায় দিতে পারেনি। অনিমা নিজের স্কলারশিপ এর টাকা দিয়েই পড়ত। আর এর মধ্যে অর্কর সাথে ওর বিয়েও ঠিক করে ফেলেছে। না করার ক্ষমতা ছিল না ওর। এই 2 বছরে ও ভুলেই গেছে যে ওর নিজের জীবনের সিদ্ধান্ত ও নিতে পারে। গতকাল 2 বছর পর দেশে ফিরেছে রিক। আজ অনিমার কাছে যাবে বলে ঠিক করেছে। 2 বছর ছোটখাটো খবরাখবর রেখেছে অনিমার সম্পর্কে। কোন ইউনিভার্সিটিতে পড়ে, কোথায় আছে সব। তবে ঘরের ভেতরের খবর তো ওর জানা নেই। ও কার ড্রাইভ করছে আর ভাবছে 2 বছর ধরে অপেক্ষা করেছি আজকের দিনটার। আজ থেকে তুমি শুধুই আমার। ইউ আর অনলি মাইন। এদিকে অনিমা ক্লাস শেষে সিঁড়ি দিয়ে নিচে নামবে তখন হোঁচট খেয়ে পড়ে যেতে নিলেই পাশ দিয়ে যেতে থাকা একটা ছেলে ওর হাত ধরে ফেলল। অনিমা সোজা হয়ে দাঁড়াতেই ছেলেটা বলল, আর ইউ ওকে? অনিমা মুচকি হেসে কিছু বলবে তার আগে কেউ একজন অনিমাকে হাত ধরে ঘুরিয়ে জোরে একটা থাপ্পড় মারল। অনিমা গালে হাত সামনে তাকিয়ে অপরিচিত একজনকে দেখে রেগে বলল, আপনার সাহস কি করে হলো আমাকে? আর কিছু বলার আগেই আরো চড় পড়ল ওর গালে। এবার ও সিঁড়ির ওপরেই পড়ে গেল। যেই ছেলেটা অনিমাকে ধরেছিল কিছু লোক এসে ওই ছেলেটাকে ধরে নিয়ে গেল। অনিমা আহম্মকের মতো তাকিয়ে আছে, কিছুই মাথায় ঢুকছে না ওর যে ওর সাথে এসব কি হচ্ছে। ছেলেটা ওর সামনে বসে ওর গাল চেপে ধরে বলল, খুব শখ না ছেলেদের হাত ধরার? অনিমা গালে হাত দিয়ে অবাক হয়ে বলল, কে আপনি? আর আমার সাথে এরকম কেন করছেন? আর ওকে কোথায় নিয়ে গেল? রিক অনিমার হাত চেপে ধরে বলল, খুব দরদ উতলে উঠছে ওর জন্যে। হ্যাঁ, ওকে এটা বোঝাতে নিয়ে গেছে যে রিক চৌধুরীর জিনিসে হাত দিলে তার কি পরিণাম হয়। এবার চলো, তোমাকেও কিছু বোঝানোর আছে। বলেই টেনে নিয়ে যেতে লাগলো অনিমাকে। অনিমা কিছুই বুঝতে পারছে না যে কে এই রিক চৌধুরী, আর ওর সাথেই বা এমন কেন করছে।
রিক ওকে টেনে গাড়িতে তুলল, তারপর গাড়ি স্টার্ট করে সোজা ওকে ওর নিজেরই মামা বাড়িতে নিয়ে এলো। তারপর ওকে টেনে নামিয়ে ভেতরে নিয়ে গেল। অদ্ভুতভাবে ওর মামা মামি অর্ক কিছুই বলছে না, যেন তারা জানে যে এটাই হওয়ার। অনিমাকে নিয়ে ওরই রুমে ধাক্কা দিয়ে ফেলে দিল রিক। তারপর বাইরে গিয়ে দরজা লক করে সোজা কিচেনে চলে গেল। অনিমা সমানে দরজা ধাক্কিয়ে মামা মামিকে ডাকছে, কিন্তু তারা সব শুনেও শুনছেন না। রিক ওখান থেকে একটা চটা নিয়ে গ্যাস অন করে ওটা পুড়িয়ে উত্তপ্ত করে ওটা নিয়ে আবার অনিমার রুমের দিকে গেল। আশরাফ, মৃধা, মিসেস রাহলা, অর্ক সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করছে। রিক দরজা বন্ধ করে অনিমার দিকে। অনিমা ফ্লোরে বসে কাঁদছে। একটু বেশিই শোকড হয়েছে মেয়েটা। রিকের হাতে ধোয়া ওঠা স্টিলের চটা দেখে অনিমা ভয়ে গুটিয়ে গেল, চিৎকার করে মামা মামিকে ডাকতে লাগলো, কিন্তু ওনারা তো ওনারাই। রিক ওর সামনে হাঁটু ভেঙে বসে ওর হাত ধরে সামনে এনে দাঁতে দাঁত চেপে ধরে বলল, এই হাতটাই ধরেছিল ওই ছেলেটা, তাই না? অনিমা অসহায়ভাবে তাকিয়ে আছে রিকের দিকে। হঠাৎ কোথা থেকে এলো এই ছেলে, আর কেন ওর সাথে এমন করছে সেটাই বুঝতে পারছে না ও। হঠাৎ করেই ওর হাতের ওপর গরম চটাটা চেপে ধরল রিক। জোরে চিৎকার করে উঠল অনিমা। প্রায় মিনিট খানেকের মতো অনিমার হাতে চটাটা চেপে ধরে রেখে ওকে ছেড়ে দিল রিক। নিজের হাত ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো অনিমা। রিক রাগে গোজগোজ করে বলল, নেক্সট টাইম যদি অন্য কোনো ছেলের ধারে কাছেও যেতে দেখি না, এমন অবস্থা করব যে আয়নার সামনে দাঁড়ালে নিজেই নিজেকে চিনতে পারবে না। এটুকু বলে ওখান থেকে চলে গেল রিক। অনিমা হাত ধরে বসে কাঁদতে লাগলো। আসলে রিক সকালে বাসাতেই এসছিল, কিন্তু অনিমাকে পায়নি পড়ে ওর মামা মামির সাথে কথা বলে রিক। আর এটাও বুঝতে পারে যে ওনাদের অনিমার প্রপার্টি চাই। ও চাইলেই ওদের হুমকি দিয়ে এমনিতেই সব করতে পারত, কিন্তু ও ঝামেলা চায় না, তাই ওনাদের বলেছে যে অনিমার সব প্রপার্টি ওনাদেরই থাকবে। শুধু তাই না, ও নিজেও প্রতি মাসে ওনাদের এক্সট্রা টাকা দেবে, কিন্তু তার পরিবর্তে অনিমাকে ওর চাই। মানে আজ থেকে অনিমা ওর, অনিমা এই বাড়িতেই থাকবে, কিন্তু অনিমার ওপর সব ধরনের রাইট ওর থাকবে। আর অনিমার মামা মামিও টাকার লোভে পড়ে রাজি হয়ে যায়। এক কথায় অনিমাকে রিকের কাছে বিক্রি করে দেয়। যদিও রিক চেয়েছিল অনিমাকে এখনই নিয়ে যেতে, কিন্তু কবির শেখকে বলে যে আগে অনিমার অনার্স শেষ হোক, তারপর এসব ভাবতে। এরপর থেকেই রিকের নানারকম টর্চার সহ্য করতে হয়েছে অনিমাকে। কারণে অকারণে নানারকমভাবে টর্চার করত ও অনিমাকে। এক পর্যায়ে রিক অনিমার কাছে সবচেয়ে ভয়ের বস্তু হয়ে গেল, যাকে দেখলেই ওর রুহু কেঁপে উঠত। কিন্তু ও বুঝতে পারত না কেন এমন করে ওর সাথে, আর মামা মামিই বা কেন কিছু বলে না। একদিন অনিমা ওর মামা মামির কথা শুনে ফেলে, আর সেদিন খুব ভেঙে পড়ে ও। এতদিন সব সহ্য করলেও এবার সবকিছু ওর সহ্যসীমার বাহিরে চলে যায়। এতটা খারাপ মানুষ কি করে হতে পারে? শুধুমাত্র টাকার জন্যে নিজের ভাগ্নেকে এমন একটা লোকের কাজে কেউ বিক্রি করে দিতে পারে? তাও সেই লোকটার ছেলে, যেই লোকটা ওর বাবাকে খুন করেছে। সত্যিই টাকা কি এতই শক্তিশালী, যার কাছে মনুষ্যত্বের কোনো জায়গাই নেই? সব সত্যিটা জানার পরও ঠিক করে থাকবে না এখানে আরও। ও কিছুতেই ওর বাবার খুনির ছেলের সাথে থাকতে পারবে না, আর তার চেয়েও বড় কথা, রিক খুব খারাপ ব্যবহার করে ওর সাথে। ওর কথার নড়চড় হলেই অমানুষের মতো মারে। একটু সাজার কারণে মুখে গরম জল ঢেলে দেওয়া, ছেলেদের সাথে কথা বলেছে বলে পিঠে গরম শিক চেপে ধরা, এসব সহ্য সীমার বাইরে চলে গেছিল ওর কাছে। অনিমা সেদিন রুমে গিয়ে দরজা বন্ধ করে প্রচুর কেঁদেছিল। এটা ভেবে যে ওর নিজের মামা মামি ওর সাথে এরকম করেছে। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পরেই ওই বাড়ি থেকে পালিয়ে যেতে চেয়েছিল ও, কিন্তু ও জানত না যে রিকের লোকেরা ওর ওপর নজর রাখছিল। ও বেরিয়ে যেতেই ওই লোকেরা রিককে খবরটা দেয়। অনিমা রাস্তা দিয়ে এক প্রকার দৌড়চ্ছে, ও চায় না আর এই নরকে থাকতে। হঠাৎ ওর সামনে কালো একটা গাড়ি থামে। গাড়িটা দেখেই ওর আত্মা শুকিয়ে যায়, কারণ গাড়িটা রিকের। রিক গাড়ি থেকে নেমে ওর সামনে এসে দাঁড়ায়। রিককে দেখে অনিমা শক্ত হয়ে দাঁড়িয়ে ভয়ে একদম সিটিয়ে আছে। রিকের চোখ মুখ লাল হয়ে আছে রাগে। রিক সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় মারল অনিমাকে। থাপ্পড়টা এতই জোরে ছিল যে ও নিচে পড়ে গেল। রিক অনিমার হাত ধরে টেনে তুলে চুলের মুঠি ধরে বলল, খুব সাহস হয়ে গেছে তাই না? পালাতে যাচ্ছিলে?
অনিমা কাঁদতে কাঁদতে হাত জোর বলল, প্লিজ যেতে দিন আমাকে। আমি হাত জোর করছি, প্লিজ। অনিমার এই কথায় রিকের করুণা হওয়ার পরিবর্তে রিকের রাগ আরও বৃদ্ধি পেল। ও অনিমার চুল আরো জোরে টেনে ধরে বলল, যাওয়াচ্ছি তোমাকে, চলো। বলে অনিমাকে টেনে গাড়িতে তুলল, তারপর ওকে বাড়িতে এনে অনিমার রুমে নিয়ে ওর সামনে দাঁড় করিয়ে বলল, আমার হাত থেকে পালাতে চাও? আমার হাত থেকে? বলে আবারও চড় মারল ওর গালে। আমার অনুমতি ছাড়া আর বেরোবে বাড়ি থেকে? বলো। এরকম নানা কথা বলতে বলতে একটার পর একটা চড় মারতে শুরু করলো। এদিকে অনিমার ঠোঁটের কোণ ফেটে রক্ত পড়ছে, গালে রক্ত জমাট বেঁধে গেছে, সেই নিয়ে রিকের কোনো মাথা ব্যথা নেই। আর যতক্ষণ ওর রাগ না কমেছে ততক্ষণ মেরেছে মেয়েটাকে। আর রিক চলে যাওয়ার পর ওর মামিও মেরেছে ওকে। মানুষ কতটা নির্মম হতে পারে তা অনিমা নিজের সাথে ঘটা ঘটনা দিয়েই বুঝতে পারছে। এভাবেই দিন কাটছে। অনিমার অনার্স ফাইনাল ইয়ারের ফাইনাল এক্সামও দিয়ে ফেলেছে। শুরুতে ও কয়েকবার পালানোর চেষ্টা করেছে, কিন্তু ওর মামা মামির জন্যে পারেনি। 2 দিনের পর রিক ওর মামা মামিকে হুমকির স্বরে বলে দিয়েছে যাতে পালাতে না পারে, আর চেষ্টা করলেও যাতে ওকে জানানো হয়। অনিমা যতবার পালানোর চেষ্টা করত ওর মামা মামি ওকে আটকে রিককে বলে দিত, আর রিক ততবার এসে শাস্তির নাম করে অনিমার সাথে অমানুষের মতো ব্যবহার করত। এক পর্যায়ে অনিমা নিজেই সেই চেষ্টা থামিয়ে দিয়েছে, কারণ তাতে কোনো লাভ হয়নি, বরং ওকে আরও টর্চার সহ্য করতে হয়েছে। এদিকে অর্কের মাথায় অন্য কিছু চলছে। অনিমার অনার্স শেষ হয়ে গেছে, এখন তো রিক ওকে নিয়ে যাবে। যেখানে অনিমা ওর হওয়ার কথা ছিল সেখানে এখন ওই রিককে দিতে হবে। টাকার লোভ সামলাতে পারেনি, তাই রাজি হয়েছে। রিকের ভয়ে এই 2 বছর অনিমার সাথে আগের মতো অতটা বাজে ব্যবহার করেনি। কিন্তু ওর তো অনিমাকে চাই, সেটা এক রাতের জন্যেই হোক না কেন। আর রিক থোড়েই জানতে পারবে এসব। এগুলো চিন্তা করে সঠিক সুযোগের অপেক্ষা করতে লাগলো ও। একদিন রাহেলা বেগমের বাড়ির এক অনুষ্ঠানে ওনারা সকলেই চলে গেল। কিন্তু অনিমাকে নেয়নি, কখনো নেয়ও না ওকে। ও তো ছিল ওই বাড়ির ফেলনা বস্তু, যেটাকে এক কোণে ফেলে রাখা হয়। রাতে অনিমা একা একাই নিজের রুমে গুটিসুটি মেরে বসে আছে। কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বাজ পড়ছে, যার ফলে কারেন্টও নেই। মোমবাতি জ্বালিয়ে রেখেছে। ওর আব্বুর খুন হওয়ার সেই রাতের পর থেকে বাজ পড়লে খানিকটা ভয় লাগে ওর। মনে হয় এই বাজ পড়া ওর জন্যে অশুভ, বড্ড বেশি অশুভ। হঠাৎ দরজা খোলার আওয়াজ শব্দে চমকে তাকালো অনিমা। উঠে দাঁড়িয়ে দেখে অর্ক রুমে ঢুকে দরজা বন্ধ করছে। অনিমা ঘাবড়ে গিয়ে বলল, ভাইয়া তুমি এখানে? তুমি যাওনি? অর্ক বাঁকা হেসে অনিমার দিকে তাকিয়ে বলল, ভাবলাম তুই এখানে একা একা বোর হচ্ছিস, তাই তোকে একটু কম্পাপি দেই। এটুকু বলে অনিমার দিকে বাঁকা হেসে এগোতে লাগলো। অনিমা বেশ ভালোই বুঝতে পেরেছে যে ওর মতলবটা কি, কিন্তু ও কি করবে সেটাই বুঝতে পারছে না, শুধু পিছিয়ে যাচ্ছে। অর্ক ওর কাছে আসতেই ও ছিটকে দূরে গিয়ে বলল, ভাইয়া কি করছো এসব? প্লিজ এরকম করো না। অর্ক অনিমার হাত ধরে নিজের কাছে এনে বলল, কেন? রিক যদি করতে পারে তাহলে আমি কেন পারবো না? অনিমা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, পাগল হয়ে গেছো তুমি? কি সব বলছো? ছাড়ো আমাকে। অর্ক একটা শয়তানি হাসি দিয়ে বলল, ছাড়ার জন্যে ধরেছি নাকি? অর্ক অনিমার কাছে আসতে নিলেই অনিমা ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে পালাতে চাইল, কিন্তু তার আগেই রিক ওর কুর্তির স্লিভ ধরে টান মারল। ফলস্বরূপ ওর স্লিভ ছিঁড়ে গেল আর তাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল। অনিমা বসে বসেই হালকা পিছিয়ে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া প্লিজ আমার কাছে এসো না, যেতে দাও আমায়। অর্ক ওর কথা কানে না নিয়ে এগিয়ে আসতে নিলেই অনিমা অনেক কষ্টে উঠে আবারও পালাতে নিলে অর্ক ওর হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে একটা থাপ্পড় মারল আর অনিমা বেডের ওপর পড়ে গেল। মাদার একটা শ্বাস নিলেন, কারণ ওনার গলা ধরে আসছে। উপস্থিত সকলের চোখ দিয়েই জল গড়িয়ে পড়ছে। মানুষ কতটা নির্মম, নোংরা আর খারাপ হতে পারে সেটা অনিমার অতীত না জানলে বুঝতেই পারত না ওরা। ওরা ভাবতেও পারছে না ওই মেয়েটা এত কিছু সহ্য করে বেঁচেছিল। কতটা নির্মম এই পৃথিবী। প্রত্যেকেরই বুকের ভেতর ভার ভার হয়ে আসছে, চাপা কষ্ট হচ্ছে একটা। তবে একজনের চোখে তেমন জল নেই, শুধু চোখ দুটো হালকা ছলছল করে উঠছে।
তবে যেটা আছে সেটা হলো রাগ। তীব্র রাগে ফেটে পড়ছে ও, চোখ লালচে হয়ে আছে, সারা শরীর থরথর করে কাঁপছে, যেন এক্ষুনি সব শেষ করে দেবে। আর সেটা হলো আদ্রিয়ান। আদ্রিয়ানের দিকে তাকিয়ে ওখানের সবাই চমকে উঠল, সাথে ভয়ও পেয়ে গেল। মাদার আদ্রিয়ানের কাঁধে হাত রেখে বলল, কুল ডাউন মাই চাইল্ড, শান্ত হও। আদ্রিয়ান চোখ বন্ধ করে কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করল। রাইমা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, অর্ক কি সেদিন ওর সাথে? রাইমা নিজেও আর কিছু বলতে পারল না, ওর গলা ধরে আসছে। আদ্রিয়ান হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে, এরপরে কি হয়েছিল সেটা কল্পনাও করতে চাইছে না উপস্থিত কেউ। মাদার একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এরপর অর্ক। আদ্রিয়ান মাদারকে থামিয়ে দিয়ে কাঁপা গলায় বলল, আমি আর শুনতে চাই না। আদ্রিয়ান নিচের দিকে তাকিয়েই বলল কথাটা, এখনো কাঁপছে ও, এরপরে কি হয়েছে সেটা শোনার সাহস ওর নেই। মাদার আদ্রিয়ানকে আশ্বস্ত করে বলল, রিল্যাক্স। সব সময় যে খারাপ কিছুই হবে সেটা ভাবাও ঠিক না, তাই না? আদ্রিয়ান ছলছলে চোখ নিয়ে তাকালো মাদারের দিকে। মাদার আদ্রিয়ানের মাথায় হাত বুলিয়ে বলল, কিন্তু সেদিন অনিমা নিজেকে বাঁচিয়ে নিয়েছিল। মেয়েদের সম্মান তাদের সবচেয়ে দুর্বল জায়গা, আবার সবচেয়ে শক্তিশালী জায়গাও। যখন সেখানেই কেউ হাত দেয় তখন মেয়েদের মধ্যে এমনিতেই এক শক্তি চলে আসে। অনিমার ক্ষেত্রেও তাই হয়েছে। অর্ক ওর কাছে আসার আগেই ওটি টেবিল থেকে ফ্লাওয়ার ভাস নিয়ে সর্বশক্তি দিয়ে আঘাত করেছিল রিকের মাথায়, এতে অর্কর তেমন কিছু না হলেও কিছু সময়ের জন্যে ঘায়েল হয়ে গেছিল। সেই সুযোগেই অনিমা দৌড়ে রুমটা বাইরে থেকে লক করে বাইরে বেরিয়ে যায়। ওর সমস্ত ধৈর্য আর সহ্যের সীমা পার হয়ে গেছিল সেদিন। আর ও ঠিক করে নিয়েছিল যে ও আর কখনো ফিরবে না ওই নরকে, তাতে যাই হোক না কেন। ওই হয়তো প্রথম মেয়ে যে ঝড় বৃষ্টির রাতে বাড়ি থেকে রাস্তায় বেরিয়েছিল নিজেকে বাঁচানোর জন্যে। কিন্তু আমাদের সমাজ তো আর এত সহজ নয়, একটু বেশিই নিষ্ঠুর। রাস্তাতেও কিছু মাতাল ছেলেদের পাল্লায় পড়তে হয়েছে ওকে। ওদের কাছ থেকে পালাতে গিয়ে রাস্তাতেই অজ্ঞান হয়ে পড়ে যায় ও। এত কিছু সহ্য করার ক্ষমতা হয়তো ওর মস্তিষ্কের আর ছিল না। কিন্তু সৌভাগ্যবশত সেদিন ওই রাস্তা দিয়েই সিলেট থেকে ফিরছিলাম আমি, এটাই হয়তো জিজাসের ইচ্ছে ছিল, যদি সময় মতো ওই দিন আমি না পৌঁছাতাম তাহলে হয়তো। আদ্রিয়ানের চোখে থেকে ওর অজান্তেই এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল, আজ খুব বেশিই কষ্ট হচ্ছে ওর। মাদার একটু থেমে বললেন, ওকে সেদিন আমি আমার কাছে নিয়ে আসি। হসপিটালে অ্যাডমিট করার একদিন পর জ্ঞান ফিরেছিল ওর। আর এক সপ্তাহ পর্যন্ত কোনো কথা বলেনি ও, একটা শব্দও উচ্চারণ করেনি। যেন ওর মধ্যে কোনো অনুভূতিই কাজ করছে না। ওকে এভাবে দেখে বুক ফেটে যাচ্ছিল আমার। যেই মেয়েটা সবসময় দুষ্টুমি খুনসুটি করে বেড়াতো তার এভাবে চুপ হয়ে যাওয়া দেখে সত্যিই অবাক হয়েছিলাম। আমি তো ভেবেছিলাম মামা বাড়িতে হয়তো ভালো আছে, কিন্তু ভাবতেও পারিনি যে ও এই রকম ভালো থাকবে। এরপর ধীরে ধীরে ও সুস্থ হলো, কিন্তু আগের মতো আর হলো না। একেবারে চুপচাপ, শান্ত হয়ে গেছিল, অল্পেই ভয় পেয়ে যেত, সবাইকে এড়িয়ে চলত। আর ওর সবচেয়ে বড় ভয় ছিল বজ্রপাত আর ঝড়। এগুলো দেখলেই ও ভয় সিটিয়ে যেত। ওই সময় ওর মনে হতো ওর সাথে আবার এসব হবে। মাদার একটা দীর্ঘশ্বাস ফেলে সবার দিকে তাকালেন, সবার মুখই অন্ধকার আচ্ছন্ন। মাদার আবার বললেন, ওর সব সার্টিফিকেট আর বায়োডেটা গুলো জিডি করে তারপর ওকে ইউনিভার্সিটিতে ভর্তি করে দেই মাস্টার্স কমপ্লিট করার জন্যে। ওখানেই তীব্র আর অরুমিতার সাথে আলাপ হয় ওর। এরপর এখানে থেকেই ওর স্টাডি কমপ্লিট করে জব জয়েন করে। 3 জন একই সাথে ইন্টারভিউ দিয়েছিল আর 3 জনেরই হয়ে গেছে। আর জব পাওয়ার পর অনিমা আর আশ্রমে থাকেনি। ওর মতে ও আমার ওপর বোঝা হয়ে থাকছে। সত্যি বলতে আমারও কষ্ট হচ্ছিল, কিন্তু ও তো আমার মেয়ের মতো, সেই জন্যে ওকে নিজের কাছে আগলে রেখেছি। কিন্তু ও তো ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে ওখানেই থাকতে শুরু করলো। কিন্তু একটা কথা বুঝলাম না, স্টুডেন্ট লাইফে ওকে খুঁজে না পাওয়ার কারণ আছে, কিন্তু জার্নালিস্ট হবার পরে তো ওকে খুঁজে পেয়ে যাওয়ার কথা। যদি খুঁজে থাকে তো না খুঁজলে পেত না, কারণ এত এত জার্নালিস্টদের মধ্যে কজনকেই বা মন্ত্রী মিনিস্টাররা দেখে বাঁচেনে। কিন্তু না খোঁজার কারণ কি? হঠাৎ করেই বাকি করে পেয়ে গেল? সেটাই প্রশ্ন। আদ্রিয়ান ঠান্ডা গলায় বলল,
কেউ হয়তো অনিমাকে না খুঁজে নিজের স্বার্থ খুঁজছিল। উপস্থিত কেউ ওর কথা বুঝল না। কি বলতে চাইল আদ্রিয়ান? মাদার অবাক হয়ে বললেন, মানে? আদ্রিয়ান হালকা হেসে বলল, কিছু না মাদার, থ্যাঙ্কস আ লট এভাবে হেল্প করার জন্যে। আমরা উঠছি তাহলে আজ। মাদার উঠে দাঁড়িয়ে বললেন, আরে এখনই চলে যাবে, কিছু খেয়ে যাও। আদ্রিয়ান উঠে দাঁড়িয়ে বলল, না মাদার, মেয়েটা একা আছে অ্যাপার্টমেন্টে, যদিও রুমে খাবার দিয়ে এসছি, কিন্তু যে হয়তো দেখব কিছুই খায়নি। মাদার হেসে দিয়ে আদ্রিয়ানের মাথায় হাত বুলিয়ে বলল, আমি জানি না ওই ভয়ঙ্কর প্রাণীগুলোর সাথে লড়ার ক্ষমতা তোমার কতটুকু আছে, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে একমাত্র তুমিই পারবে অনিমাকে ওদের হাত থেকে বাঁচাতে। আদ্রিয়ান একটা শ্বাস ফেলে বলল, পারতে তো হবেই মাদার, কথা দিয়েছি তো। যাই হোক, আসছি। বলেই আদ্রিয়ান বেরিয়ে গেল আর মাদারকে বিদায় দিয়ে ওর পেছনে পেছনে বাকিরাও বেরিয়ে গেল। অনিমার অতীত সকলের মনেই একটা দাগ কেটে দিয়েছে আজকে। এই সব ঘটনা যেন ওদের কল্পনারও ঊর্ধ্বে ছিল। তীব্র আর অরুমিতা অনেক কিছু আগে থেকে জানলেও আজ নতুন করে কষ্ট হচ্ছে ওদের। মাদার তো অবাক হয়ে তাকিয়ে আছে ওদের যাওয়ার পথে। আদ্রিয়ান ছেলেটার কথায় এত রহস্য কেন? কেন জানি মনে হয় এমন অনেক কিছুই আছে যেটা সবার অজানা। তীব্র গাড়ি ড্রাইভ করছে। ফ্রন্ট সিটে স্নেহা আর ব্যাক সিটে অরুমিতা বসে আছে। অরুমিতার মনটা ভার হয়ে আছে, কারণ অনিমার সাথে ঘটা ঘটনাগুলো মনে পড়ছে বারবার, আর আশিস আজকে ওকে পুরো এভয়েড করেছে। আশিসের ওই জ্বালাতনেই ও অভ্যস্ত হয়ে গেছে, এখন সেটা বন্ধ হয়ে যাওয়ায় সবকিছুই ওর কাছে ফাঁকা ফাঁকা লাগছে। অরুমিতাকে নামিয়ে দিয়ে তীব্র ওর গাড়ি সোজা ট্যাক্সি স্ট্যান্ডে নিয়ে থামালো। স্নেহা অবাক হয়ে কিছু জিজ্ঞেস করবে তার আগেই তীব্র বলল, এখান থেকে ট্যাক্সি ধরে বাড়ি চলে যাও। স্নেহা তো চরম অবাক হলো, কিছু বুঝতে না পেরে বলল, মানে? তীব্র সামনে তাকিয়ে হু কেয়ার্স ভাব নিয়ে বলল, তোমাকে বাড়ি অবধি পৌঁছে দেবার মতো ফালতু টাইম নেই আমার কাছে, নিজে চলে যাও। স্নেহার চোখ এবার ছলছল করে উঠল। 1.5 বছর আগেও এই ছেলেটা ও একা কোথাও বেরোলেও রাগ করত। এতটাই অপছন্দের হয়ে গেছে ও তীরর কাছে এখন? স্নেহা কেঁদে দিয়ে বলল, আমাকে তুমি আর একটুও ভালোবাসো না তীব্র? তীরর রাগ আরও বেড়ে গেল এই প্রশ্নে। ওর ভালোবাসা কি এত সস্তা নাকি যে দুদিন পরেই উবে যাবে? সবাইকে নিজের মতো ভাবে নাকি ও? তীব্র তাই রাগে গোজগোজ করে বলল, না, ভালোবাসি না, আর বাসার কোনো কারণও নেই। তীরর কথা স্নেহার বুকে গিয়ে লাগল। কত সহজে বলে দিল কথাটা। তাই নিজেকে সামলে বলল, ঠিকই বলেছ, কোনো কারণ নেই, কিন্তু আমি বাসি, এখনো ভালোবাসি। আর সেই জন্যেই ওই ছেলেকে রিকোয়েস্ট করে এনগেজমেন্ট ভেঙে দিয়েছিলাম। তীব্র অবাক হয়ে তাকালো স্নেহার দিকে। স্নেহা চোখ মুছে বলল, আব্বুকে বললে আব্বু ঘরে আটকে রেখে দিত, তখন চেয়েও কিছু করতে পারতাম না, তাই বাধ্য হয়ে করেছিলাম এনগেজমেন্ট। কিন্তু পরে ওই ছেলেকে বলে সেটা ভেঙেও দিয়েছি। কিন্তু এসব তোমাকে কেন বলছি? তুমি তো আমাকে আর ভালোই বাসো না, রাইট? এটুকু বলে স্নেহা গাড়ি থেকে নেমে দৌড়ে চলে গেল। তীব্র আটকাতে গিয়েও থেমে গেল। এখন নিজের ওপরই রাগ হচ্ছে ওর। এতটা খারাপ ব্যবহার করাও ঠিক হয়নি, কিন্তু ওই বাকি করত। স্নেহাকে অন্য কারোর সাথে যে ও সহ্য করতে পারে না, শেখাতে এনগেজমেন্ট এর কথা শুনে নিজেকে ঠিক কি করে রাখত? আদ্রিয়ান কার ড্রাইভ করছে। চোখ মুখ সব লাল হয়ে আছে ওর। ওই সবগুলোকে জ্যান্ত জ্বালিয়ে মারতে ইচ্ছে করছে ওর। আর নিজের ওপরেও রাগ হচ্ছে। কেন আরো আগে খুঁজে পেল না অনিমাকে? মেয়েটাকে কি কি সহ্য করতে হয়েছে ভাবলেও ওর রক্ত গরম হয়ে আসছে। ইচ্ছে করছে সব ধ্বংস করে দিতে, সব। আর এখন সেদিন রাতে অনিমার অবস্থা, রিকের ফোন, অনিমার ভয়, সব পরিষ্কার হচ্ছে ওর কাছে। এসব চিন্তা করতে করতে ওর অ্যাপার্টমেন্টে ঢুকে ওর রুমের যেখানে অনিমাকে রেখেছে তার লক খুলে ভেতরে তাকিয়ে যা দেখল তাতে আদ্রিয়ানের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল।